ভালো রেজাল্টটা পরিশ্রম না করে করতে চাই, এটা একটা সমস্যা। সবাই ভালো রেজাল্ট করতে চায়, কিন্তু পড়ার সময় পড়বে না। রেজাল্ট হলে পরে বোঝা যাবে কে কত পড়াশোনা করেছিল, তা নিয়ে পাল্লাপাল্লি শুরু হয়ে যাবে। হ্যাঁ, আমি এই করেছিলাম, সেই করেছিলাম, এই হচ্ছে প্রবলেম। তো যাই হোক, এখন যদি না যুক্ত হও তো জোর করে আর কি করে আনবো। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা অ্যাজ ইউ লাইক ইট, তো অলরেডি ভিডিও ক্লাসগুলো তোমরা দেখেছো, এটা নিয়ে আমরা একদিন কথাও বলেছি। এখন তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, সেটা শর্ট হোক, ব্রড হোক, ব্রিফ হোক, যে কোনো কোশ্চেনেই, কোশ্চেনগুলো কি রিডিং দেওয়া হয়েছে বলো? বিশেষ করে ব্রড কোশ্চেনগুলো রিডিং দেওয়ার চেষ্টা করেছো? জি স্যার। হ্যাঁ, জি যদি স্যার। কোনো প্রবলেম থাকে আমরা জাস্ট ততক্ষণ পর্যন্ত ক্লাস নিব। আজকে আমরা নতুন কোনো টপিক আলোচনা করব না, হ্যাঁ, কারণ নতুন টপিক আলোচনায় যাচ্ছি না আমরা। শুধু এরপরে যেহেতু আর্মস অ্যান্ড দ্য ম্যান পড়ানো আছে, নেক্সট ক্লাসে যখন আমরা শুরু করবো আর্মস অ্যান্ড দ্য ম্যান দিয়ে। হ্যাঁ, তো আজকে যদি কোনো প্রবলেম থাকে সেটা তোমরা একটু বলো, যে কোনো কোশ্চেনে, শর্ট হোক, ব্রিফ হোক, ব্রড হোক, তোমরা হাত তুলবা, আমি এক এক করে জিজ্ঞাসা করবো। আর যদি সমস্যা না থাকে তো ব্যাপার না, হ্যাঁ, তাহলে তো আর সময় নষ্ট করার দরকার নেই, বরং পড়তে থাকো বাসায়, তাতে কাজ দিবে। আচ্ছা, তাহলে বলো কোথায় সমস্যা। স্যার, ব্রড প্রশ্নগুলো যদি একটু করিয়ে দিতেন তাহলে একটু মানে ছিল, হ্যাঁ, মানে একটু বোঝা সমস্যা যেত। কি একদমই বুঝতে পারোনি, পড়েছো নাকি একদমই জি পড়োনি? না স্যার, জি হ্যাঁ, পড়েছি স্যার, বুঝতে পেরেছি প্রায় 80% বা 90% বুঝতে পেরেছি। হ্যাঁ, কিছু তাহলে, কিছু জায়গায় একটু হ্যাঁ, বুঝতে তাহলে সেগুলো সমস্যা যদি হচ্ছে একটু স্যার। বলতা, হ্যাঁ, সেগুলো যদি বলতো তাহলে ভালো হতো। হুম, যে কোন কোন সেগুলো জায়গাতে তো সমস্যা। তেমন স্যার আমি নোট করে রাখতে পারি নাই স্যার। না, ওটা একটু দাগায় রাখতে হবে, হ্যাঁ, একটু বুঝছি স্যার। একটু দাগায় রাখলে সুবিধা হয়, কারণ পুরোটা যদি পড়ায় দিই তাহলে এক্ষেত্রে অনেকের জন্য আবার বিরক্তির অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য সমস্যাগুলো হলে ভালো হয়, যে কোন কোন জায়গায় সমস্যা হয়েছে। এই জন্যই আমি তোমাদেরকে তো পড়তে বলেছিলাম, যে তোমাদের সমস্যাটা আগে বার করবা, যে কোথায় কোথায় সমস্যা আছে। কারণ এমন না যে তুমি একদমই বুঝবা না, আবার এমনও না যে তুমি পুরোপুরি সম্পূর্ণ বুঝে যাবা। হ্যাঁ, সমস্যা থাকতেই পারে। দেখো, এখানে আমি মেনলি এই তিনটা কোশ্চেন দিয়েছি। এই তিনটা কোশ্চেন আমাদের বেশ ভালো করে পড়তে হবে, তাই না? প্রথম কোশ্চেনটা এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এখানে যে আলোচনাগুলো করা হয়েছে মেনলি, যদি টেক্সট বা আমরা যদি কাহিনীগুলো একটু পড়ে থাকি তাহলে খুব একটা সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, আমি দেখি মানে নির্দিষ্ট জায়গা বললে পরে বোঝাতে সুবিধা হয়। তাছাড়া এখানে দেখো যেগুলো আছে সবগুলো তোমাদের অনেকখানি জানা। হ্যাঁ, এখন এই স্পেসিফিক প্রবলেমগুলো হলে ভালো হতো, যে এখানে স্যার সমস্যা বুঝতেছি না, এখন তাহলে আমি কোনটা তোমাকে বোঝাবো? এখন থরলি পড়ে যাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই, তাই না? হ্যাঁ, এমনি স্পেসিফিক যদি কারো কোনো প্রবলেম থাকে সেগুলো বলো। স্যার, ফার্স্ট যে ব্রড কোশ্চেনটা আছে না, হ্যাঁ, ওখানে ওই যে ওখানে একটা প্যারা আছে যে অ্যালাস পপো শেফার্ড, ওই লাইনটার যে নিচে। কত নম্বর প্যারাগ্রাফ বলতে পারো? স্যার, আচ্ছা, আমি এই কোশ্চেনটা অন্তত পড়াই দিই, কারণ এটা এলিমেন্ট ভিত্তিক তো। আচ্ছা, সমস্যা নেই, আমি পড়াই দিচ্ছি। হ্যাঁ, রোমান্টিক কমেডির যে এলিমেন্টগুলো কী কী আছে সেই হিসাবে অ্যাজ ইউ লাইক ইটকে রোমান্টিক কমেডি হিসাবে একটু কনসিডার করার এই প্রশ্নটা আমি পড়া দিচ্ছি পুরোটা। হ্যাঁ, আর তোমরা অবশ্যই স্পেসিফিক জায়গাগুলোকে চিহ্নিত করে রাখবো, যে স্যার আমি এই জায়গায় বুঝি নাই, এই জায়গায় সমস্যা। হ্যাঁ, কারণ পুরো ব্রড কোশ্চেনগুলো এমন না যে তুমি একদমই বুঝবা না, কিন্তু পুরোটা আবার পড়া দিতে পারলে দেখা যাচ্ছে অনেকের জন্য আবার মনে হবে যে সময় নষ্ট হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, পূর্বের অভিজ্ঞতা মতে এই জন্য তোমরা একটু এ করবা। কারণ যাদের পড়া হয়েছে, বুঝেছে, তাদের তো ক্লাসে থেকে লাভ নেই, বরং তারা বাড়িতে বসে পড়তে পারো। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে স্পেসিফিক প্রবলেমের জন্য না বললে পারে অনেকের জন্য সমস্যাজনক হতে পারে। ওকে, তো ঠিক আছে, আমরা একটু পড়াই দিচ্ছি। দেখা যাচ্ছে আমরা প্রথমে একটা ব্রড কোশ্চেন আমরা কীভাবে আসলে আলোচনা করি সেটা নিয়ে আমি একটু বলি।
একটা ব্রড কোশ্চেনের 3টা পার্ট থাকে। আমরা জানি এসএ, যদি ইংলিশ রাইটিং স্কিলস পড়ে থাকো তোমরা, সেখানে তোমরা দেখেছো যে যে কোনো রাইটিংয়ের 3টা পার্ট থাকে মেনলি, তাই না? কী কী থাকে বলো তো? পার্টগুলো কি জানা আছে? যে কোনো রাইটিংয়ের প্রথমে কি থাকতে হবে? ইন্ট্রোডাকশন, তাই না? ইনক্লুশন, বডি তারপরে এন্ড মানে এন্ডিং আর কি হ্যাঁ শেষের বডি, এবং দিকে। হচ্ছে শেষে কনক্লুশন, তাই না? হ্যাঁ, যেটাকে আমরা বলি ইন্ট্রোডাকশন, মানে হচ্ছে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ। তারপরে বডিতে একটা প্যারাগ্রাফ থাকে না, একের অধিক থাকতে পারে? বডি প্যারাগ্রাফ, একের অধিক স্যার। এবং হচ্ছে কনক্লুশন প্যারাগ্রাফ। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়। হ্যাঁ, তাহলে প্রথমে আমাদের থাকবে ইন্ট্রোডাকশন। আর ইন্ট্রোডাকশনে আমরা আসলে কি করি? ইন্ট্রোডাকশনের সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা এখানে 3টা বিষয় আনবো, 3টা বিষয় নিয়ে আসবো। একটা হচ্ছে প্রথমত অ্যাবাউট রাইটার্স অ্যান্ড, আচ্ছা রাইটারই দিই, রাইটার অ্যান্ড রাইটিং। রাইটার, প্রথমে আমরা রাইটারের পরিচয় দিব, ঠিক আছে তো? রাইটার এখানে দিব, এবং রাইটার সম্পর্কে যখন কথা বলবো তখন আমাদের টেক্সট, ঠিক আছে তো? রাইটার অ্যান্ড টেক্সট, এটা যদি আমরা একটু বলি, সরি রাইটার অ্যান্ড রাইটিং। তাহলে সেই রাইটারকে আমরা দেখব তিনি তার বিশেষ খ্যাতি বা পরিচিতি আছে কি না, এবং মেনলি তার রাইটিংগুলো কী জাতীয় হয়ে থাকে, হ্যাঁ, কী জাতীয় রাইটিং। তারপরে আমরা আসবো হচ্ছে বর্তমানে আমাদের যে রাইটিং, হ্যাঁ, সেটা। প্রেজেন্ট রাইটিং। তারপরে যাব হচ্ছে আমরা সংক্ষেপে লিখতেছি কোশ্চেন টপিক। তাহলে 3টা জিনিস আমার ইন্ট্রোডাকশনে থাকতে হবে। প্রথমে রাইটার এবং রাইটিং, তারপর হচ্ছে আমার বর্তমান রাইটিং সম্পর্কে, এবং বর্তমান রাইটিংয়ের সাথে আমার কোশ্চেনটা কি তার সাথে একটা লিঙ্ক লাগাতে হবে। হ্যাঁ, যে আমার কোশ্চেনটা এই, তাহলে কোশ্চেনের সাথে ওই রাইটিংটাকে একটু লিঙ্ক করে নেওয়া। এটা হচ্ছে ব্যাপার। তারপরে বডিতে আমরা আলোচনা করব। বডিতে আমরা যে সাপোর্টিংগুলো দিব সেটা হচ্ছে কি কোশ্চেন টাইপ, কোশ্চেন টপিক, তাই না? তাহলে কোশ্চেনের টপিক যেটা, সেই টপিকটাকে আমরা বিভিন্ন প্যারাগ্রাফের মাধ্যমে আমরা এক্সপ্লেন করব। এবং কনক্লুশনে এসে আমি একটা কী সাপোর্ট অ্যান্ড রিকমেন্ডেশন করব। তাই তো? বা আমার মতামত আমি দিব কনক্লুশনে গিয়ে। তাহলে সাপোর্টটা কী করব? আমার এই কোশ্চেনে যেমন কনসিডার করতে বলছে নাকি, কনসিডার অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ এ রোমান্টিক কমেডি। তাহলে এটা এখন আমরা মোটামুটি বডি প্যারাগ্রাফে অনেক এলিমেন্ট দেওয়ার শেষে আমি পরবর্তীকালে সাপোর্ট করলাম যে আসলেই অ্যাজ ইউ লাইক ইট একটা রোমান্টিক কমেডি, তাই তো? এবং এক্ষেত্রে এই রোমান্টিক কমেডি হিসাবে তো সাপোর্ট আছে, কিন্তু অন্যান্য বিষয়ে যদি কিছু থাকতো রিকমেন্ডেশন বেজে থেকে, তাহলে সেগুলো দিতাম। তাহলে কনক্লুশনে আমরা মেনলি সাপোর্ট অ্যান্ড রিকমেন্ডেশনগুলো দান করি, এবং অনেকটা ইন্ট্রোডাকশনে যা বলা হয়েছে কোশ্চেন টপিক সম্পর্কে, রাইটিং সম্পর্কে, তার কিছু কিছু আমরা আবার পুনরায় রিপিট করি হচ্ছে কনক্লুশনে। কনক্লুশনটা হচ্ছে অনেকটা ইন্ট্রোডাকশনের রিপিটেশন। হ্যাঁ, এই জায়গাগুলো তো আমরা একটু খেয়াল করবো। তাহলে এইগুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে আমরা ইন্ট্রোডাকশনটা আমি কী লিখেছি সেটা তোমরা সহজে বুঝতে পারবা। তো দেখো আমি একটু পড়ি। প্রথমে আমরা দিব হচ্ছে কি রাইটার সম্পর্কে, তাই না? শেক্সপিয়ার সম্পর্কে। তাহলে হচ্ছে দেখো উইলিয়াম শেক্সপিয়ার 1564 to 1616, যদি সালটা দিতে পারো তো ভালো হয়, তবে একদম যদি মনে না থাকে তাহলে এটা নিয়ে জোরাজুরি করার কোনো কারণ নেই। তারপরে কি বলছে? অ্যান ইংলিশ প্লে রাইট, আমরা তার সম্পর্কে বলছি না, অ্যান ইংলিশ প্লে রাইট, পোয়েট অ্যান্ড অ্যাক্টর। সেই হিসাবে এটা হচ্ছে অ্যাপোজিশন। সেই হিসাবে কি হি ইজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট রাইটার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য ওয়ার্ল্ডস প্রিএমিনেন্ট ড্রামাটিস্ট with a canon of approximately 37 to 39 dramatic works, among which 18 are generally considered to be comedies, especially romantic comedies. আমি এই যে লাইনের ভিতরে দেখো একটা সেন্টেন্স, কিন্তু এই লাইনের ভিতরে আমি কী কী অ্যাড করেছি? প্রথমত রাইটার সম্পর্কে বলেছি, তাই না? এবং তাকে আমি জেনারেলাইজ করেছি কী দিয়ে? কারণ আমাদের একটা কথা আছে যে এসে যখন আমরা লিখি, প্রত্যেকটা ব্রড কোশ্চেন মানে কিন্তু একটা করে এসে। হ্যাঁ, প্রত্যেকটা ব্রড কোশ্চেন মানে একটা এসে, আর এসেতে প্রথম যে সেন্টেন্সটা হয় তাকে লিড সেন্টেন্স বলে। এটা কি তোমরা জানো? রাইটিংয়ে পড়েছিলাম ফার্স্ট ইয়ারে। জি স্যার। এসের জি যে স্যার। প্রথম সেন্টেন্সটা হয় সেটা হচ্ছে লিড সেন্টেন্স, আর লিড সেন্টেন্সে আমার লিডিং থাকবে। আমার পুরো 3-4টা বিষয় আমি এখানে দিয়ে আমি আগে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিব, মানে ইন্ট্রোডাকশন এটা। হ্যাঁ, তাই এখানে আমি বলেছি কি, তাহলে আমাকে রোমান্টিক কমেডি, এটা যে একটা কমেডি তার একটা ইন্ডিকেশন আছে যে তিনি
37 to 39 ড্রামা লিখছেন, তাই তো? এবং এই ড্রামার মধ্যে 18 আবার রয়েছে কমেডি, এবং আরও আসছে কি, কমেডির কথা তো আসলো, সাথে আবার রোমান্টিক কমেডি, স্পেসিফিক্যালি রোমান্টিক কমেডিস, তার অধিকাংশ রাইটিংই কমেডি হচ্ছে কি রোমান্টিক কমেডি। তাহলে আমরা কিন্তু এইভাবে রাইটার এবং রাইটিং সম্পর্কে দিলাম, যেটা আমি আগে বলেছি এই জায়গায়, হ্যাঁ, যে আমি প্রথমে রাইটার সম্পর্কে বলবো এবং তার রাইটিং সম্পর্কে বলবো। এবার হচ্ছে আমাদের প্রেজেন্ট রাইটিং, মানে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটার কি অবস্থা। এবার নিয়ে আসলাম কি, অ্যাজ ইউ লাইক ইট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড মোস্ট অ্যামিউজিং শেক্সপিয়ারিয়ান কমেডিজ। এটা হচ্ছে সবচেয়ে ফাইনেস্ট অ্যান্ড মোস্ট অ্যামিউজিং, বেসড অন থমাস লজ প্রোজ রোমান্স। এটা কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন পেয়েছিলাম যে এটা কার কাছ থেকে নেওয়া হয়েছে, তাই না? যে এই যে রোজালিন্ড নামক যে একটা প্রোজ রোমান্স থমাস লজের লেখা, এর উপর ভিত্তি করে দ্য প্লে রিকাউন্টস দ্য লাভ স্টোরি অফ রোজালিন্ড অ্যান্ড অরল্যান্ডো, মেইন যে লাভ স্টোরি। ইট ইজ আ স্প্লেন্ডিড স্পেসিমেন অফ শেক্সপিয়ারিয়ান মাস্টারি অফ কমিক অ্যান্ড ড্রামাটিক আর্ট। হ্যাঁ, এটা কমিক এবং ড্রামাটিক আর্টের একটা মাস্টারি বা মিশ্রণ। ইট ইজ ইনডিড আ ক্যারেক্টারিস্টিক এলিজাবেথান রোমান্টিক কমেডি। দেখো আমি প্রথমে জোর করে বলতেছি এটা একটা রোমান্টিক কমেডি, এলিজাবেথান রোমান্টিক কমেডি, হুইচ স্যাটিসফাইড দ্য কিউরিয়াসলি এলিজাবেথান ডিমান্ড ফর ড্রামা, ক্যাটারিং টু দ্য রোমান্টিক অ্যাজ ওয়েল অ্যাজ কমিক ইনস্টিংক্ট অফ ইস অডিয়েন্স। যেহেতু আমাদের টপিকটা হচ্ছে রোমান্টিক কমেডি কিনা, তাই দেখো কোশ্চেনের সাথে আমাকে কী করতে হবে, কোশ্চেন টপিক আমাকে কিন্তু এখানে নিয়ে আসতে হবে। এখানে কোশ্চেন টপিকটা কি বলো তো, এটা রোমান্টিক কমেডি কিনা সেটা তো বলা না। তা লাস্টে আমি কী করেছি দেখো, প্রথমে তো বললাম এটা একটা শেক্সপিয়ারিয়ান কমেডির একটা স্পেসিমেন, আর এটা ইনডিড জোর দিয়ে বলতেছি আর ক্যারেক্টারিস্টিক এলিজাবেথান রোমান্টিক কমেডি হুইজ স্যাটিসফাইড দ্য কিউরিয়াসলি এলিজাবেথান ডিমান্ড। এলিজাবেথান মানে এলিজাবেথান এইজের যে জনগণ রয়েছে যারা ড্রামা পছন্দ করে তাদের ডিমান্ডটাকে, বিশেষ করে ড্রামার জন্য যে ডিমান্ড সেটাকে পূরণ করতে পেরেছে, স্যাটিসফাই করতে পেরেছে, বিশেষ করে ক্যাটারিং টু দ্য রোমান্টিক অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কমিক ইনস্টিংক্টস অফ ইস অডিয়েন্স। এর যে অডিয়েন্স বা দর্শক তাদের রোমান্টিক এবং মানে কমিক যে ইনস্টিংক্ট মানে কি, মানে ইন্টারেস্ট, তাই না? সেই ইন্টারেস্টটাকে পূরণ করার মাধ্যমে, ক্যাটার মানে কি পূরণ করা, তাহলে ক্যাটারিং টু দ্য রোমান্টিক অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কমিক ইনস্টিংক্ট অফ হিস অডিয়েন্স। তাহলে এই যে কথাগুলো আমি বললাম এখানে এখানে কেন আমি দিয়েছি, কি কথাগুলো বোঝা গেছে কীভাবে নিয়ে আসা হয়েছে বলো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে অবশ্যই কি অর্থগুলো বোঝা গেছে এখানে ইন্ট্রোডাকশনে? এই রকমের ইন্ট্রোডাকশন যদি না দাও তাহলে কিন্তু ভালো মার্ক আসবে। তোমরা হয়তো বা লিখে আসো, হ্যাঁ, গাইড টাইড থেকে আনসার একদম মুখস্থ করে ফেলো, হ্যাঁ, ওটা তুমি লিখে আসবে যে স্যার প্রশ্ন কমন পেয়েছি, একদম গাইড থেকে হুবহু লিখে আসছি, তারপরে কেন মার্ক কম পাইলাম। কারণ কি, একটা সিস্টেমের মধ্যে তোমাদের লেখা যায় না, যা পারো শুধু লিখে দিয়ে আসো, কিন্তু প্রত্যেকটা রাইটিংয়ের একটা কিন্তু ফরম্যাট রয়েছে এবং নির্দিষ্ট সিস্টেম রয়েছে, তাই তো? সেই সিস্টেমগুলোকে ফলো না করলে তোমার ভালো মার্ক পাওয়া সম্ভব হবে না, যতটাই লিখে আসো না কেন, সিস্টেম ফলো করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল, তাহলে ইন্ট্রোডাকশন গেল। এবার আমরা বডিতে কয়েকটা প্যারাগ্রাফের মাধ্যমে রোমান্টিক যে ফিচারগুলো সেগুলো আমি এখানে দেওয়ার শুরু করব। প্রথমে আমি রোমান্টিক কমেডি কী সেটা একটু আলোচনা করে নিব, তাই না? রোমান্টিক কমেডি কী আসলে সেটাই তো আমি বুঝি নাই। তাহলে আমার এই ব্রড কোশ্চেনের প্রথম কাজ হবে রোমান্টিক কমেডিটা কী সেটা আমাকে জানানো। তাই বলছে দেখো, রোমান্টিক কমেডি ইজ আ সাবজানরা অফ কমেডি। তাহলে এমনিতে কমেডি একটা ব্রড একটা টপিক, তার ভিতরে রোমান্টিক কমেডি হচ্ছে তার একটা সাব টপিক, যেটা আমরা বলতে পারি। অ্যান্ড স্লাইস অফ লাইফ ফিকশন, এটা এবং হচ্ছে লাইফ ফিকশনের একটা স্লাইস মানে অংশ, পার্ট, ফোকাসিং অন লাইট হার্টেড হিউমারাস প্লট লাইন্স centered on romantic ideas such as how true love is able to surmount most obstacle। হ্যাঁ, বিশেষ করে সত্যিকারের ভালোবাসা কিভাবে সব ধরনের বাধাকে সারমাউন্ট করতে পারে বা অতিক্রম করতে পারে সেই সম্পর্কে নিয়ে কথা বলা হয় এই রোমান্টিক কমেডিতে বিশেষ করে। হ্যাঁ, তাকে বলছে তাহলে রোমান্টিক কমেডিতে ফোকাস করা হয় কী বিষয় নিয়ে? লাইট হার্টেড মানে বুঝো তো, হালকামি, হালকা হালকা বিষয়, হ্যাঁ, হাস্যরসাত্মক বিষয়, হিউমারাস প্লট লাইন্স। হ্যাঁ, হিউমারাস মানে কি হাস্যরসাত্মক, আমরা যেগুলো পেয়েছি এখানে সেটা অরল্যান্ডো হোক, রোজালিন্ড হোক, বা টাস্টন হোক, অড্রে হোক, সবার ভিতরে এক ধরনের মানে অধিকাংশ ক্যারেক্টার আমরা দেখেছি সিরিয়াস না, পৃথিবী সম্পর্কে জগৎ সম্পর্কে খুব একটা সিরিয়াস না। সিরিয়াস মানুষ আমরা একজনকে পেয়েছি, সেটা হলো কে বলো তো? সিরিয়াস ক্যারেক্টার জেকিউস। জ্যাকিউস, মানে কি সে হচ্ছে কি খুবই মেলানকলিক এবং সিরিয়াস, তাছাড়া বাকিগুলো মোটামুটি লাইট হার্টেড। হ্যাঁ, মানে খুব একটা সিরিয়াস না লাইফ সম্পর্কে। হ্যাঁ, তার জন্য বলছে কি যে এইভাবে কি করতেছে, সেন্টার্ড অন রোমান্টিক আইডিয়াস। অতএব এই রোমান্টিক কমেডিগুলোর
কেন্দ্রীভূত হয় মেনলি কিছু রোমান্টিক আইডিয়ার মাধ্যম দিয়ে, যেমন হচ্ছে একটা উদাহরণ বলা হয়েছে যে কীভাবে ট্রু লাভ সব বাধা জয় করে মোটামুটি সে সাকসেসফুল হতে পারে। In a typical romantic comedy, the two lovers tend to be young, likable and seemingly meant for each other, যেটা আমরা রোজালিন্ড এবং অরল্যান্ডোতে পেয়েছি। যে রোমান্টিক কমেডিতে প্রথমত দেখানো হয় যে দুই লাভার বা বিলাভেড তারা হবে একটু ইয়াং, একজন আরেকজনকে খুব পছন্দ করবে এবং তাদের এমন কিছু ক্যারেক্টারিস্টিক বিষয় থাকবে যা মানুষ এমনি পছন্দ করবে, এবং সিমিংলি মিন ফর ইচ আদার, এবং একজন আরেকজনের জন্য তৈরি হয়েছে বলে মনে হবে। এমন একটা আকর্ষণ দিয়ে নাটক করানো হবে যেন এরা শুধু একজন আরেকজনের জন্য। ইয়েট দে আর কেপ্ট অ্যাপার্ট বাই সাম কমপ্লিকেটিং সার্কামস্ট্যান্সেস, কিন্তু তারপরেও ড্রামাতে দেখানো হবে যে কিছু জটিল পরিস্থিতির কারণে তাদেরকে দূরে রাখা হচ্ছে, হ্যাঁ। এবং শেষ পর্যায়ে তারা কী করে, সারমাউন্টিং অল অবস্ট্যাকলস দে আর ফাইনালি ইউনাইটেড। এবং শেষ পর্যন্ত এখানে আমরা ওভারকামিং বলতে পারি, জয় করা, তাই না? একই ওয়ার্ড বারবার রিপিট হয়ে যাচ্ছে মাঝে মাঝে, হ্যাঁ। ওভারকামিং অল অবস্ট্যাকলস দে আর ফাইনালি ইউনাইটেড। তো যতক্ষণ পর্যন্ত তারা মোটামুটি এই কমপ্লিকেট সিচুয়েশনের মধ্যে থাকে তারা আলাদা থাকে, যেমন আমরা রোজালিন্ড এবং অরল্যান্ডোর ক্ষেত্রে দেখলাম যে বিশেষ কিছু কারণে রোজালিন্ড তার পরিচয় দিতে পারতেছে না, এবং কিছু দিনের জন্য একসাথে থাকা সত্ত্বেও তারা কিন্তু ওপেনলি একজন আরেকজনকে প্রকাশ করতে পারছে না, তাই না? তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো একটা রোমান্টিক কমেডিতে থাকে। আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো ধীরে ধীরে আমরা বুঝবো। এটা হচ্ছে মেইন আইডিয়াটা, যেটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট ইজ আ টিপিক্যাল রোমান্স কমেডি because its structure deals with a love story which, though for a time frustrated, কিছুটা সময়ের জন্য ফ্রাস্ট্রেটেড একটা লাভ স্টোরি, কিন্তু ইজ ইন দ্য এন্ড ব্রট টু হ্যাপি কনক্লুশন, তাই না? দেয়ার ইজ আ সেকেন্ডারি অ্যাকশন অফ স্ট্রাইপ অ্যান্ড কনফ্লিক্ট বিটুইন অরল্যান্ডো অলিভার, টু ডিউকস, হ্যাঁ, এর ভিতরে কিন্তু কনফ্লিক্ট রয়েছে 2-3টা, হুইচ ইম্পিংস আপন অ্যান্ড অবস্ট্রাক্ট দ্য লাভ স্টোরি, যেগুলো কী করছে, যে এই লাভ স্টোরিগুলোকে অবস্ট্রাক্ট করতেছে, হ্যাঁ, মানে একসাথে হতে দিচ্ছে না। বাট হুইচ ইজ লাইকওয়াইজ হ্যাপিলি রিজলভড বিফোর দ্য এন্ড অফ দ্য প্লে, এবং এই নাটকে আমরা দেখছি যে মোটামুটি একদম শেষ হয়ে যাওয়ার আগে রিজলভ হয়ে গেছে। দ্য সিগনিফিক্যান্ট ক্যারেক্টারিস্টিক্স হুইচ জাস্টিফাই অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ এ রোমান্টিক কমেডি হ্যাভ বিন ডিসকাসড বিলো। তাহলে এখন রোমান্টিক কমেডি হিসাবে তাকে যে আমরা জাস্টিফাই করবো তার জন্য যে সিগনিফিক্যান্ট ক্যারেক্টারিস্টিক্স সেগুলো নিচে দেওয়া হলো। তাহলে প্রথমে আসছে কি দেখো, দ্য মিংলিং অফ সিরিয়াস অ্যান্ড স্যাড ইভেন্টস অ্যান্ড সিচুয়েশনস, এটা হচ্ছে মিক্সার, হ্যাঁ। আমরা জানি রোমান্টিক বিষয়ক কমেডিগুলোতে শুরুটা হয়তো বা একটু কনফ্লিক্ট দিয়ে হতে পারে, দুঃখদায়ক দিয়ে হতে পারে, কিন্তু এর ভিতরে অনেক মানে হাস্যরসাত্মক হিউমারাস সেটিং থাকবে, হ্যাঁ, ইনসিডেন্ট থাকবে, ইভেন্ট থাকবে, যাদের মধ্যে একটা মিশ্রণ থাকবে। কিন্তু যেগুলো সিরিয়াস নাটক, যেগুলো ট্র্যাজেডি, এর ভিতরে কিন্তু হিউমার থাকে না। যদিও আমরা শেক্সপিয়ারের নাটকে দেখেছি অ্যাজ ইউ লাইক ইট, এখানে আমরা ম্যাকবেথ বা অন্যান্য নাটক যখন পড়বো সেকেন্ড ইয়ারে, এখানে যেহেতু তোমাদের শেক্সপিয়ারের একটাই রয়েছে যেটা পুরোটা কমেডি, কিন্তু শেক্সপিয়ার ট্র্যাজেডিতেও কিন্তু কমিক সিন এনেছেন। কিন্তু অন্যান্য আমরা যে আরও যেমন ইডিপাস পেলাম, ওখানে কোনো কমিক সিন আছে বলো তো? কমেডি আছে কোনো? না স্যার। ওখানে কিন্তু কোনো না, কমিক স্যার। সিন নাই, তাই না? হ্যাঁ, পুরোটাই একদম কি বলবো, ট্র্যাজিক ইনসিডেন্ট দিয়ে ভরা। তো এখানে ঠিক কমেডি হচ্ছে সেগুলো যার ভিতরে স্যাড ইভেন্ট থাকবে, ট্র্যাজিক কিছু ইভেন্ট থাকবে, কিন্তু লাস্ট পর্যায়ে এসে হ্যাপিলি রিজলভড হয়ে যাবে, সব কিছু সমাধান হয়ে যাবে, এরকম একটা বিষয়। তাই বলছে দ্য ভেরি মিংলিং অফ সিরিয়াস অ্যান্ড স্যাড ইভেন্টস অ্যান্ড সিচুয়েশনস উইথ অ্যামিউজিং সিনস অ্যান্ড সিচুয়েশনস হ্যাজ মেড দ্য প্লে আ রোমান্টিক ওয়ান। তাহলে প্রথম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি, সিরিয়াস স্যাড ইভেন্টের সাথে অ্যামিউজিং সিন বা সিচুয়েশনগুলোর মিক্সিং। The ancient classical play and the neoclassical plays of the later time were either purely tragic or purely comic, তাই না? যেটা হচ্ছে ক্লাসিক্যাল নাটকগুলো বা নিওক্লাসিক্যাল প্লেগুলো। বাট শেক্সপিয়ার ডিজ নট হেজিটেট টু introduce comic situations and comic characters in his tragedies and sad happenings and pathetic characters in his comedies, মানে তিনি মিক্স করেছেন, যেটা এখানে বলা হচ্ছে। Thus in As You Like It, the banishment of Duke Senior, shabby treatment to Orlando, and the banishment of Rosalind all are sad happenings. But the play creates an outstanding effect of comedy which provides much amusement and mirth to us. Especially the character of মানে শ্যাবি ট্রিটমেন্ট মানে কি বোঝাচ্ছে? মানে বাজে ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্ট মানে কি, আচরণ, কে করেছে, বাজে আচরণ করেছে তার সাথে, অলিভার যে তার সাথে যে অন্যায় করেছে অন্যায় সেটা করেছে, বোঝানো। হ্যাঁ, সেটা বোঝানো হচ্ছে। তাই বলছি স্পেশালি দ্য ক্যারেক্টার অফ টাস্টন হ্যাজ বিন আ কমিক ক্যারেক্টার থ্রু আউট দ্য প্লে অ্যান্ড মেক্স আস লাফ উইথ হিজ বিহেভিয়ার অ্যান্ড স্পিচ। তার মানে একই সাথে কি আছে, স্যাড হ্যাপেনিং আছে, তাই তো, ট্র্যাজিক ইভেন্ট আছে,
সাথে তো আমরা কমিক ইভেন্ট পাচ্ছি, এমনকি রোজালিন্ড এবং অরল্যান্ডোর মধ্যেও কিছু কিছু যে কনভারসেশন হয়েছে যেগুলোর মধ্যে আমরা কমিক বা হিউমারাস ইফেক্ট পেয়েছি। হ্যাঁ, এই জায়গাগুলো যেমন এটাকে কি বলবো আমরা, যে গ্যানিমিড হিসাবে সে রোজালিন্ড যখন ডিসগাইজ অবস্থায় আছে সেখানে ফিবি যখন তার প্রেমে পড়ে গেল, এটা কি একটা হিউমারাস ইয়ানা সিন না? বলো, এটা একটা মনে হয় হিউমারাস সিন নাকি? কারণ এরকম জি স্যার। যে তারপর হচ্ছে অ্যানাদার, তাহলে এটা গেল একটা যে সিরিয়াস স্যাড ইভেন্টগুলোর সাথে অ্যামিউজিং সিন বা সিচুয়েশনগুলোর একটা মিংলিং ঘটেছে বা মিক্সিং ঘটেছে। Another important feature which has made As You Like It a romantic comedy is it does not follow three dramatic unities, namely the unity of time, unity of place and unity of action, যেটা আমরা পড়েছিলাম কি অ্যারিস্টটলের মতে, তাই তো? এটা এই তিনটা ইউনিটি ফলো করতে হবে। এবং সাথে সাথে অ্যারিস্টটল আরও বলেছেন কি, যে এইগুলো মানে কমপ্লেক্স বা সিম্পল এই জাতীয় প্লটগুলোর ব্যাপারগুলো যেগুলো আছে। হ্যাঁ, তাহলে এইখানে আমাদের অ্যাজ ইউ লাইক ইটে কী করা হয়েছে, এই ইউনিটিগুলো ফলো করা হয়নি। মূল কথা হলো শেক্সপিয়ার তার কোনো নাটকেই এই তিনটা ইউনিটি ঠিকমতো ফলো করেননি। তাহলে এটাও একটা রোমান্টিক কমেডির একটা ফিচার। বলছে দ্য ইউনিটি অফ টাইম ডিমান্ডস দ্যাট দ্য অ্যাকশন অফ আ প্লে শুড কভার নট মোর দ্যান 24 আওয়ার্স, তাই না? এর বাইরে হতে হবে, এর চেয়ে বেশি হওয়া যাবে না। 24 আওয়ার্স বা একদিনের মধ্যেই টাইম লিমিটটা থাকতে হবে। হোয়াইল দ্য অ্যাকশন অফ অ্যাজ ইউ লাইক ইট কভার্স ওভার আ পিরিয়ড অফ অ্যাটলিস্ট 10 days। হ্যাঁ, অন্যদিকে দ্য ইউনিটি অফ প্লেস ডিমান্ডস দ্যাট দ্য এন্টায়ার প্লে শুড অকার ইন দ্য সেম টাউন অর প্লেস অর অ্যানি আদার প্লেস, যেটা একটাই হতে হবে। কিন্তু বাট ইন অ্যাজ ইউ লাইক ইট দ্য সিন শিফট ফ্রম দ্য সিটি টু দ্য ফরেস্ট অ্যান্ড ফ্রম দ্য ফরেস্ট আর্ডেন ব্যাক টু দ্য সিটি অ্যান্ড দেন এগেইন টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, মানে এইভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ করছে। On the other hand, the unity of action demands that a play should have a single plot and should not contain any subplot or underplot. কিন্তু as you like it আমরা there are many, as many as 3 subplots beside the main plot. হ্যাঁ, যেমন অলিভার অরল্যান্ডো একটা প্লট, তাই তো? ডিউক ফ্রেডরিক অ্যান্ড ডিউক সিনের একটা প্লট। আর ওদিকে আমরা পাচ্ছি কি শেফার্ডেসের যে লাইফ, তাই না? ফিবি, কোরিন, এরা আর এক সাইডের একটা অংশ। Actually, it can be said that the play has a loose structure which has made itself romantic. তাহলে রোমান্টিক সিনের এই বৈশিষ্ট্যগুলো থাকে। As You Like It is also romantic in its setting. রোমান্টিক কমেডিগুলো মেনলি বন জঙ্গলে হয়ে থাকে, তাই তো? যেখানে মানুষ সবাই ওপেন ফিল করে, হ্যাঁ, এখানে কোনো সিরিয়াসনেস থাকবে না, ইত্যাদি। দেখো, বেয়ারিং আ ফিউ সিনস, মানে কিছু সিন বাদে, ইন দ্য বিগিনিং দ্য স্টোরি অফ দ্য প্লে হ্যাজ বিন ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন। তাহলে শুরুর কয়েকটা সিন বাদে অধিকাংশই ঘটেছে কোথায়? ফরেস্ট অফ আর্ডেনে, হুইচ ইজ ইন রুরাল সারাউন্ডিংস, যেটা প্রধানত গ্রাম্য পরিবেশে হওয়া। দ্য অ্যাটমসফিয়ার অ্যাট দ্য কোর্ট অ্যান্ড ইন দ্য সিটি ইজ অলওয়েজ সাফোকেটিং, নট অনলি বিকজ অফ ইন্ট্রিগস অ্যান্ড জেলাসিস প্রিভেলিং দেয়ার। বলছে শহরের জীবনটা হচ্ছে কেমন? সাফোকেটিং, দম বন্ধ করা পরিবেশ। কারণ এখানে শুধু যে ষড়যন্ত্র আছে, হিংসা বিদ্বেষ আছে তা নয়, বাট অলসো বিকজ অফ দ্য ক্রাউড অফ পিপল, হ্যাঁ, জনসংখ্যা বেশি ইত্যাদি কারণে। বাট হিয়ার ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন ওয়ান মে হ্যাভ টু ফেস রাফ ওয়েদার অ্যান্ড আইসি উইন্ড। এখানেও আমরা রাফ ওয়েদার পাবো, তাই তো? শীতকালে আমরা হয়তোবা ঠান্ডা, খুবই চিলিং, হ্যাঁ, কোল্ড পাবো। বাট হেয়ার ওয়ান ইজ অ্যাটলিস্ট সেফ ফ্রম ডেঞ্জার্স অফ ওভার ক্রাউডিং অ্যান্ড দ্য ডেঞ্জার্স অফ ইনসিনসিয়ারিটি অফ পিপল। কিন্তু এখানে অন্তত ইনসিনসিয়ার পিপল আমরা খুব একটা দেখবো না, যদিও এখানে আছে, তারপরেও অতটা নেই যতটুকু শহরে আছে। দ্য ফরেস্ট অফ আর্ডেন স্টিমুলেটস অল দ্য ফ্যাকাল্টিস অফ এ হিউম্যান বিং, স্পেশালি দ্য হার্ট অ্যান্ড দ্য ফিলিং। মানে এখানে আসলেই, প্রকৃতির সান্নিধ্যে আসলে মানুষের মধ্যে কী হয়? তার হার্ট এবং ফিলিংগুলো স্টিমুলেট করে। কী বিষয়ে? তাদের ফ্যাকাল্টিসগুলো, তাদের গুণগুলো। হ্যাঁ, বলছে ইন দ্য পালসি ইট ইজ সিন দ্যাট ইন দ্য সিটি লাইফ, দ্য প্রনাউন্সিয়েশন কী বলি, তাই তো? প্লে হবে, হ্যাঁ। ইন দ্য প্লে ইট ইজ সিন দ্যাট ইন দ্য সিটি লাইফ রোজালিন্ডস অ্যান্ড অরল্যান্ডোস ভার্চু অ্যারাউজ সো মাচ এনভি অফ ডিউক ফ্রেডরিক, হ্যাঁ, দ্যাট বোথ অফ দেম মাস্ট ফ্লি টু অ্যাভয়েড বিং মার্ডার্ড। তাহলে আমরা সিটি লাইফে দেখেছি কি, যে রোজালিন্ড এবং অরল্যান্ডোর ভার্চুগুলোর কারণেই ডিউক ফ্রেডরিক তাদের প্রতি ইনভায়াস হয়ে পড়ে এবং তাদেরকে হত্যা করতে চায়, তাই তারা পালিয়ে আসে। অন্যদিকে ইন দ্য কান্ট্রি মানে গ্রামে, দিস টু নোবেল ক্যারেক্টার্স প্রসপার, কিন্তু এদের গ্রামে কিন্তু আর কেউ বাধা দেয়নি, তারা তাদের মতো করে চলেছে। হ্যাঁ, ভার্চুয়াস ডিউক সিনিয়র সিমস টু বি হ্যাপিয়ার ইন এক্সাইল দ্যান হি ওয়াজ অ্যাট কোর্ট। অন্যদিকে কান্ট্রি ফোক লাইক কোরিন অ্যান্ড অড্রে আর সিম্পল অ্যান্ড হার্ডওয়ার্কিং পিপল। সিলভিয়াস অ্যান্ড ফিবি মে সিম সিলি বাট দে আর হার্মলেস অ্যান্ড রাদার চার্মিং। তাদের ভিতরে কারো ক্ষতি করার ইচ্ছা বা এগুলো নেই। ফাইনালি বোথ ভিলেনাস অলিভার অ্যান্ড ডিউক ফ্রেডরিক রিনাউন্স ইভিল অ্যাজ সুন অ্যাজ দে অ্যারাইভ ইন দ্য ফরেস্ট। তার মানে একটা পজিটিভ ইফেক্ট আছে নাকি এখানে? খারাপ মানুষের উপস্থিতি কম
এখানে খারাপ ইফেক্ট কম, এই ব্যাপারটা এখানে দেখানো হয়েছে। তাহলে আমরা কয়টা পেলাম ক্যারেক্টারিস্টিক্স এ পর্যন্ত? কয়টা পেলাম? কি লাইনে আছো তোমরা, না কি অবস্থা? হ্যাঁ স্যার, আসলে এটা অনেকগুলো হলো। কয়টা পেলাম বলো? ফলো করোনি আমাকে? এখানে আমরা 3টা পেলাম এ পর্যন্ত, তাই না? এ পর্যন্ত আমরা কয়টা পেলাম? 3টা। প্রথমটা হলো সিরিয়াস বা স্যাড ইভেন্টের সাথে অ্যামিউজিং, তাই তো, বা হিউমারাস সিন যোগ করা। তারপরটা হচ্ছে কি, এখানে কোনো ইউনিটি ফলো করা হয়নি। আরটা হচ্ছে রোমান্টিক সেটিং, মানে রুরাল সেটিং। এটা হচ্ছে তাহলে আমরা 3টা বৈশিষ্ট্য পাইলাম যে রোমান্টিক কমেডি হওয়ার। তারপরে বলছে হাউএভার দ্য মোস্ট স্ট্রাইকিং রোমান্টিক এলিমেন্ট, তবে সবচেয়ে উল্লেখযোগ্য এলিমেন্ট যেটা, সেটা হলো কি দ্য থিম অফ ইউথফুল লাভ অ্যান্ড দ্য প্যাশন অফ লাভ দ্যাট হ্যাজ আ ইউনিভার্সাল আপিল। এটা হচ্ছে চতুর্থতম কিন্তু স্ট্রাইকিং বা সিগনিফিকেন্ট। রোজালিন ফলস ইন লাভ উইথ অরল্যান্ডো অ্যাট ফার্স্ট সাইট অ্যান্ড হি অলসো ফলস ইন লাভ উইথ হার অ্যাট দ্য সেম ইনস্ট্যান্ট। অন্যদিকে দ্য লাভ অফ সিলিয়া অ্যান্ড অলিভার টু ইজ আ রোমান্টিক অ্যাফেয়ার বিকজ দে ফল ইন লাভ উইথ ইচ আদার অ্যাট ফার্স্ট সাইট। এমনকি ফিবিজ লাভ ফর গ্যানিমিড হ্যাজ অলসো এ রোমান্টিক বেসিস, দো দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ লাভ অ্যাফেয়ার্স হাইটেন দ্য রোমান্স। তাহলে রোমান্সকে বাড়িয়ে দিচ্ছে। দে কিপ দ্য এক্সট্রাভ্যাগেন্স অফ রোমান্স উইদিন লিমিটস, কিন্তু রোমান্সের যে এক্সট্রাভ্যাগেন্স, অতিমাত্রায় মানে দেখানো, সেটা কিন্তু এখানে অতটা দেখানো হয়নি। দ্য লাভ স্টোরি অফ সিলভিয়াস অ্যান্ড ফিভি হাইটেন্স দ্য রোমান্স অফ অরল্যান্ডো আর অলিভার, মানে অরল্যান্ডো আর রোজালিন। আফটার রিসেলিং টু দ্য ফ্র্যান্টিক লাভ অফ সিলভিয়াস, রোজালিন সেইজ, মানে জাস্ট সিলভিয়াস এবং ফিভির ভালোবাসাটা কি করেছে, রোজালিন্ডের মধ্যে অরল্যান্ডোর প্রতি ভালোবাসাটা জাস্ট জাগিয়ে তুলেছে। এইটা তার একটা মানে কি বলে এনকারেজমেন্ট হিসেবে কাজ করেছে। তো একটা কোটেশন যে অ্যালাস পোর শেফার্ড সার্চিং অফ দাই ওন, আই হ্যাভ হার্ড অ্যাডভেঞ্চার ফাউন্ড মাই ওন। হ্যাঁ, যে সিলভিয়াসকে দেখে রোজালিন্ডের মায়া হয়েছে। এই মায়াটা শুধুমাত্র যে সিলভিয়াসের জন্য হয়েছে তা নয়, বরং সে তার নিজের ভালোবাসাটাও তার মাধ্যম দিয়ে বোঝার চেষ্টা করেছে যে আমিও তাহলে এরকম ভালোবাসি। হ্যাঁ, এরকমভাবে লাভ অ্যাফেয়ার্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে কাজ করেছে এবং কয়েকটা জোড়া আমরা পেয়েছি, তাই না, কাপলস পেয়েছি। বলছে ইয়েট দ্য লাভ অ্যাফেয়ার্স বিটুইন টাস্টন অ্যান্ড অড্রে কোল্ডলি ডিসপ্যারেজেস দ্য ওয়ার্মথ অফ লাভ ইন দ্য হার্ট অফ রোজালিন্ড অ্যান্ড অরল্যান্ডো। তাহলে এটা ব্যাকগ্রাউন্ডে টাস্টন এবং অড্রের যে ভালোবাসাটা, এটা হচ্ছে কোল্ড ভালোবাসা। হ্যাঁ, ওদের একটা ধান্দাবাজি ছিল আর কি, শেষে অবশ্য ঠিক হয়ে যায়। টাস্টন লাভস ইফ নট দ্য আগলি অ্যাটলিস্ট দ্য প্লেন লুকিং অড্রে। হি ইজ রেডি টু ম্যারি হার উইদাউট এনি রোমান্টিক টিং। হ্যাঁ, তার ভিতরে কোনো রোমান্টিক লাভ নেই, প্রয়োজনে সে বিয়ে করতেছে। হি ওয়ান্টস হিজ ম্যারিজ টু বি সলেমনাইজড বাই আ বোগাস প্রিস্ট। হ্যাঁ, ভুয়া এক প্রিস্ট দিয়ে সে বিয়েটা পড়াতে চেয়েছিল। অ্যান্ড হি ইজ রেডি টু ডেজার্ট হার অ্যাজ সোন অ্যাজ হি ম্যারিজ, এবং তাকে ত্যাগও করতে চেয়েছিল যে বিয়েটা যদি বোগাস হয়, হ্যাঁ, মানে ফলস হয়, তাহলে হয়তো তাকে ছেড়ে দেওয়া আমার জন্য ইজি হবে। তাই সে অলিভার মার্টিক্স নামে এক প্রিস্ট নিয়ে এসে বনের মধ্যে বিয়ে পড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু প্রিস্ট তো সেটা করেনি। তাই বলছে দিস ইজ মোস্ট আনরোমান্টিক অ্যান্ড রিয়েলিস্টিক। এটা অনেকটা আনরোমান্টিক, মানে রোমান্টিকের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ডে একটা আনরোমান্টিক বিষয় দিয়ে দেখানো হয়েছে যে এমনটাও কিন্তু ঘটে, যে সবসময় পজিটিভ সিচুয়েশন ঘটে তা কিন্তু নয়। সমাজে এমন ব্যাপারও রয়েছে যারা মনের ভিতরে ধান্দা নিয়ে ঘোরে। হ্যাঁ, তারপর হচ্ছে অল দিস কিপস দ্য ইনথোজিয়াজম অফ রোমান্স ইনটু রিজনেবল বাউন্ডস। হ্যাঁ, অতিমাত্রায় রোমান্স দেখানো হয়নি, রোমান্সেরও একটা নির্দিষ্ট সীমা দেখানো হয়েছে। আচ্ছা, একটু মিউট রাখি আমরা। হ্যাঁ, ইভেন দেয়ার আর রয়্যাল ফ্যামিলিজ অ্যান্ড দ্য লাভ অফ হাই পার্সনস বিলঙ্গিং টু দ্য রয়্যাল ক্লাস ইজ রিমোট অ্যান্ড রোমান্টিক। হ্যাঁ, এটাও পিতামাতার সন্তান ভালোবাসা এগুলো। এগেইন দেয়ার আর অড্রি অ্যান্ড আদার বিলঙ্গিং টু দ্য লোয়ার ক্লাস, দেয়ার ইজ এক্সডিফারেন্ট ইমাজিনেশন। এছাড়া যথেষ্ট পরিমাণ ইমাজিনেশনের ব্যবহার রয়েছে। অ্যান্ড ফার্ম গ্রাফস অফ রিয়েলিটি অ্যান্ড হিউম্যান অ্যান্ড মার্থ। এখানে রিয়েলিটি আছে, হিউম্যার আছে, মার্থ আছে, মানে সব কিছুর একটা মিশ্রণ ঘটেছে এখানে। অ্যান্ড অল দিস মিঙ্গল টুগেদার ইন ওয়ান হোল। তাহলে সব কিছু, রিয়েলিটি, হিউমার, ইমাজিনেশন, হ্যাঁ, মার্থ, সব কিছু এখানে আছে। সুতরাং অ্যাজ ইউ লাইক ইট ইজ দেয়ার ফর আ রোমান্টিক কমেডি। দ্য ফ্যাক্ট দ্যাট ইটস থিম ইজ ইন্সপায়ার্ড বাই দ্য রিয়াকশন এগেনস্ট আরবান লাইফ নেচারালি মেক্স। তাহলে এই যে নাটকটা আমরা পাইলাম, এই নাটকটার মেনলি আরবান লাইফের প্রতি একটা রিয়াকশন, যে আরবান লাইফ এবং আমাদের রুরাল লাইফের মধ্যে একটা যে ডিফারেন্স, তো সব কিছু বিবেচনা করে আমরা দেখতে পাচ্ছি কি অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ এ মানে কমেডি অ্যাজ ওয়েল অ্যাজ এ রোমান্স, দুটা মিলে হচ্ছে কি রোমান্টিক কমেডি। মোরওভার দেয়ার ইজ সামথিং রোমান্টিক অ্যাবাউট দ্য অ্যাটাচমেন্ট অফ সিলিয়ার টু হার কাজিন রোজালিন্ড। হ্যাঁ, রোজালিন্ড এবং সিলিয়ার মধ্যে যে একটা রিলেশনশিপ পিওর, এটার মধ্যে একটা রোমান্টিক সেন্স রয়েছে।
When Duke Frederick goes away after saying that his decision of exile sentence to Rosalind is final, হ্যাঁ সেটা হচ্ছে অ্যান্ড ইরিভোকেবল, মানে আর এড়ানো যাবে না, একদম ফাইনাল, একে এক্সাইল করা হয়ে গেল। সিরিয়া টেক্স দ্য ইনিশিয়েটিভ অ্যান্ড সেইজ দ্যাট শি উড অ্যাকম্পানি রোজালিন্ড ইনটু এক্সাইল। Such affection is really heart touching. Similarly, there is something romantic even about the loyalty and devotion of Adam and Orlando. মানে একটা রিলেশনশিপের মধ্যে একটা রোমান্টিক সেন্স রয়েছে, সেইগুলোকে এখানে দেখানো হয়েছে। তা এই হলো মোটামুটি আমরা রোমান্টিক কিছু ফিচার পেলাম, এগুলো মোটামুটি লিখতে হবে। বলছে নাও দ্য অ্যাবভ discussion proves that As You Like It is a romantic comedy containing the significant qualities of romantic comedy. Romance and comedy are mingled in an effective ways, and the play's effect is poetic, not satiric, throughout the play, as there is aura of freshness, radiance, and beauty. Indeed, it is a perfect romance creation of Shakespeare. আমি আমার মতামতটা বা সাপোর্টটা আমি কনক্লুশনে দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের রোমান্টিক কমেডির ফিচারগুলো, ঠিক আছে। এখানে আরও কিছু কোটেশন দিতে পারলে ভালো হতো, এখানে মনে হচ্ছে কোটেশনের পরিমাণটা কম হয়েছে। আচ্ছা, এমনিতে একটু এগুলো আনতে আনতে একটু লং হয়ে গেছে প্রশ্ন উত্তরটা। আচ্ছা, কি বোঝা গেল বিষয়টা? দেখি কি আনা হয়েছে, কি খুব খুব কঠিন বিষয়গুলো? না স্যার, খুবই যেভাবে দেওয়া আছে, সমস্যা। এখানে একটা কোটেশন থাকা লাগতো। তার বলছে কি রোজালিন্ড ইজ আ ব্রিলিয়ান্ট উইমেন ক্যারেক্টার। তো এখানেও আমরা তার ব্রিলিয়ান্সির ব্যাপারটা পেয়েছি, তাই না, যে কীভাবে সে ব্রিলিয়ান্ট, কী কী বিষয়ে আমরা তার ভিতরে পাচ্ছি। মানে নাটকটা যদি আমরা ঠিকমতো পড়ে থাকি তাহলে বুঝতে খুব একটা সমস্যা হওয়ার কথা না, হয়তো ওয়ার্ডিংয়ে একটু এদিক ওদিক হতে পারে। টেক্সট থেকেই উদ্বেগ একটা। সব কিছুই সব কিছুই টেক্সট রিলেটেড, টেক্সটটা ভালো করে পড়লে এগুলো বুঝতে খুব একটা সমস্যা না। আর কোটেশন যেগুলো দেওয়া হয়েছে যদি টেক্সটটা আমরা পড়ে থাকি তাহলে কোথায় দেওয়া হয়েছে সেগুলো বুঝতে আমাদের জন্য সহজ হবে এবং মনে রাখতে সহজ হবে। তারপর ডিসগাইজের ব্যবহার এখানে রয়েছে। কমেন্ট অন দ্য শেক্সপিয়ার ইউজ অফ ডিসগাইজ, তাহলে ডিসগাইজের ব্যাপারটা কীভাবে হেল্প করেছে সেই বিষয় নিয়েও কিন্তু এখানে বলা হয়েছে। আচ্ছা, প্রথম কোশ্চেন আনসারটাতে কোটেশনের পরিমাণ একটু কম মনে হচ্ছে, তো অ্যাড করতে হবে তো। আচ্ছা আচ্ছা, তারপরে কি অন্য কোশ্চেনগুলো কি পড়া দিতে হবে বলো? মানে আমি পড়াই দিলে কি হয়, তোমাদের ভিতরে ঢোকার একটা সম্ভাবনা কম থাকে, যে তোমরা নিজে পড়তেছো না ঢুকতেছো না। আর নিজেরা যখন পড়বা তখন একটা আসবে। আর ইন্ট্রোডাকশনগুলো দেখো প্রায় প্রথম দিকের কথাগুলো আমার প্রায় একই, তারপরে আমরা টপিক অনুসারে কনটেক্সট অনুসারে কিন্তু আলাদা করেছি। এই জায়গাগুলো একটু খেয়াল করবা, মানে একটা আউটলাইন থাকতে হবে তোমার রাইটিংয়ের ভিতর। এই আউটলাইনটা ফলো করলে অবশ্যই ভালো মার্ক পাবা, যেটা মোটামুটি আমরা তো দেখছি এগুলো ফলো করার মাধ্যমে কতটুকু উন্নতি হচ্ছে। আচ্ছা, তো বলো পড়াই দিব পরবর্তীগুলো নাকি তোমরা পড়বা কোনটা? আমি চাই সেকেন্ড কোশ্চেনটা যদি একটু পড়াই দিতেন। কোনটা কোনটা? সেকেন্ড 2 নম্বর। দুই নম্বরেরটা? জি স্যার। আচ্ছা, পড়ে দিই। ইন্ট্রোডাকশন তো একই ব্যাপার, এই মানে প্রশ্নেরই একটা বই। মূল কথা হলো তোমাদের পড়লে ভালো হয়। এখানে তেমন কিছু না, দেখো পড়লে পারে তুমি বুঝতে পারবা যে কী আছে এখানে আসলে। আচ্ছা, তাহলে আমি তারপর যেহেতু বলেছি আমি পড়াই দিচ্ছি, কিন্তু নিজে পড়তে হবে, কিন্তু তুমি না পড়ে আমাকে দিয়ে পড়াই নিলে কিন্তু তোমার ক্ষতি। এটা আমি আগে জি স্যার, নিজে পড়েছি স্যার। আচ্ছা, তাই বলছে ইন দ্য প্লে রোজালিন্ড ইজ দ্য ডটার অফ দ্য ব্যানিস্ট। আচ্ছা, আমি ইন্ট্রোডাকশন দিয়ে একটু পড়াই দিই আমি কীভাবে ওটা লিঙ্কটা করেছি সেটা একটু দেখো। এই পর্যন্ত আমার কথা একই, তাই না? এই পর্যন্ত দেখো, উইলিয়াম শেক্সপিয়ার 1564 to 1616, অ্যান ইংলিশ প্লে রাইট, পোয়েট অ্যান্ড অ্যাক্টর, ইজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট রাইটার ইন দ্য ইংলিশ। এগুলো হচ্ছে কি জেনারেলাইজেশন কিন্তু। দ্য ওয়ার্ল্ড preeminent dramatist with a canon of dramatic, and 18 are generally considered comedies. And As You Like It is one of the finest and most amusing Shakespearean comedies based on Thomas Law's prose romance Rosalind. Shakespeare, both in his tragedies and comedies, regard his heroine as an increasingly important factor in carrying forward the action of the play. দেখো আমি কিন্তু চেঞ্জ করে ফেলেছি, তাই না? আমার টপিকটা কি? রোজালিন্ড একটা ক্যারেক্টার, হিরোইন, সেই হিরোইনটাকে আমার ইন্ট্রোডাকশনের ভিতরে কিন্তু আমি অ্যাড করে ফেলেছি। তাই বলছে যে শেক্সপিয়ার বোথ ইন হিজ ট্র্যাজেডিজ অ্যান্ড কমেডিজ, ট্র্যাজেডি এবং কমেডি উভয় জায়গাতে তিনি রিগার্ড করেছেন হিরোইনকে খুবই ইনক্রিজিংলি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসাবে। কিসের জন্য? ইন ক্যারিং ফরওয়ার্ড দ্য অ্যাকশন অফ দ্য প্লে,
প্লের অ্যাকশনগুলোকে আরও ভালো মতো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যান্ড মোর অ্যাজ দ্য সেন্টার অফ ড্রামাটিক ইন্টারেস্ট অ্যান্ড আপিল, এবং বিশেষ করে তার এই হিরোইনগুলো হয়ে গেছে তার ড্রামাটিক ইন্টারেস্ট এবং আপিলের সেন্টার হিসাবে। যেমন আমরা অ্যাজ ইউ লাইক ইটা পাচ্ছি কি রোজালিন্ড একদম সেন্টারে রয়েছে, তাই না? অধিকাংশ কাহিনী রোজালিন্ডের। সিমিলারলি দ্য মেইন প্লট অফ দ্য ড্রামা সেন্টার্স রাউন্ড দ্য হিরোইন অফ দ্য প্লে রোজালিন্ড অ্যাজ ইট রিকাউন্টস দ্য লাভ স্টোরি অফ রোজালিন্ড অ্যান্ড অরল্যান্ডো। The story is mainly about Rosalind's love, her plot and adventures in the Forest of Arden and her happiness in the end. পুরোটাই সেন্টার রাউন্ড করছে কার? রোজালিন্ডের। ইনফ্যাক্ট শেক্সপিয়ার হ্যাজ ব্লেন্ডেড দ্য কোয়ালিটিস অফ হেড অ্যান্ড হার্ট, শুধু হার্ট না বা শুধু হেডও না, তাই তো? হার্ট এবং হেড এই দুটো দিয়ে কী বোঝাচ্ছে? হেড মানে হচ্ছে বুদ্ধি আর হার্ট মানে হচ্ছে কি দয়া মায়া, এগুলো এই দুটো জায়গায় কী করেছে? ব্লেন্ড করেছে ইন রোজালিন্ড অ্যান্ড মোস্ট ইলাবোরেটলি অ্যান্ড ভিভিডলি ড্রন হার অ্যাজ আ উইমেন অফ গেইটি, ইন্টেলিজেন্ট, উইট, ভিভাসিটি অ্যান্ড উইমেনলিনেস, মানে সবগুলো স্পেশাল কিছু ফিচার তার সাথে অ্যাড করা হয়েছে। এটা হলো আমাদের ইন্ট্রোডাকশন। তাহলে আমরা রোজালিন্ডকে আমাদের কোশ্চেনের সাথে কিন্তু ইন্ট্রোডাকশনটাকে আমরা মানিয়ে নিলাম। হ্যাঁ, এরপর ইন দ্য প্লে এবার আমরা বডিতে চলে আসলাম, আমরা রোজালিন্ডকে কীভাবে পাচ্ছি সেটা দেখি। রোজালিন্ড ইজ দ্য ডটার অফ দ্য ব্যানিস ডিউক সিনিয়র, বাট মোস্টলি শি ইজ দ্য হিরোইন অফ দ্য প্লে। তাহলে ডটার হিসাবে কি বেশি দেখানো হয়েছে না হিরোইন হিসাবে? হিরোইন হিসেবে। হ্যাঁ, কারণ তাদের সাথে সাক্ষাৎটা হয়েছে ডটার অ্যান্ড ফাদার ডটার রিলেশনশিপ একদম শেষে এসেছে, তার আগ পর্যন্ত সে কিন্তু পরিচয়টা প্রকাশ করেনি। বিকজ শেক্সপিয়ার হ্যাজ ব্লেসড হার উইথ অল দ্য কোয়ালিটিস অফ আ হিরোইন, অতএব হিরোইন হিসাবে সে মেনলি পরিচিত। শি হ্যাজ আ গ্রেট ফিজিক্যাল বিউটি, তাহলে প্রথমে আসবে তার বিউটি নিয়ে, তাই না? অ্যান্ড পার্সোনাল চার্ম হুইচ মাদার নেচার ক্যান বেস্ট অফ অ্যান উইমেন। মাদার নেচার মানে কি? মানে প্রকৃতি বা সৃষ্টিকর্তা। হ্যাঁ, আমাদেরকে বা একজন উইমেনকে যে ধরনের বিউটি দেওয়া দরকার শেক্সপিয়ার তাকে সেই রকম বিউটিফুল ক্যারেক্টারিস্টিক দিয়ে তাকে তৈরি করেছে। এবার এখানে কিন্তু কিছু উদাহরণ মানে কোটেশনের মধ্যে এসেছে, কিন্তু এই কথাগুলো বলা আছে যে তার ভিতরে আরও অনেক হিরোইনের ক্যারেক্টারিস্টিক্স মিক্স করা হয়েছে। হ্যাঁ, যেমন শি ইজ গিভেন হেলেন্স চিক। হেলেনকে তো আমরা চিনি, তাই না? হেলেনকে, হেলেনের কথা জানা আছে আমাদের? না তো স্যার, বলে পারছি না। এতদিন জি পর্যন্ত স্যার, হেলেনের কথা ট্রয় জানি? নগরী। জি স্যার। স্যার ডব্লিউবিএসের মেয়ে। হ্যাঁ, বলো বলো। গ্রিক মিথোলজি, পাতলা ইয়াসের মেয়ে। গ্রিক মিথোলজির কথা শুনেছো? এ তো তোমাদের ফার্স্ট ইয়ারে পড়া উচিত ছিল। ইউলিসিস পড়াতে গিয়ে তো এই বিষয়গুলো কথাগুলো আসে। ইউলিসিস, তারপরে ডাব্লিউ.বি. ইয়েটসের যে কবিতা, ওই যে তোমার প্রেয়ার ফর মাই ডটার, ওগুলো তো ওখানে তো হেলেনের কথা এসেছে। হেলেন হচ্ছে কে? হেলেন হচ্ছে কোনো গোট ওই যে ইলিয়াড বা ওডিসিতে আমরা পেয়েছি, তাই না? বিশেষ করে ইলিয়াড ম্যারেজ ট্রয় নগরী ধ্বংসের কারণে যে বিউটিফুল উইমেন বলা হচ্ছে গ্রিক মিথোলজিতে। দেখো এগুলো না জানলে সৌন্দর্যের। তাই তো, দ্য মোস্ট বিউটিফুল উইমেন ইন দ্য ওয়ার্ল্ড, যদিও তার উপস্থিতি কখনো ছিল না, এটা গ্রিক মিথোলজির ব্যাপার। হ্যাঁ, এই গেল কি, ফ্রান্স চলে আসলো। কি দিই রে, কি আসে? এই যে উইমেনটাকে বলা হচ্ছে, যদি ওর ইয়া তো নাই। দেখো, হেলেন অফ ট্রয় ইন গ্রিক লিজেন্ড দ্য মোস্ট বিউটিফুল উইমেন অফ গ্রিস অ্যান্ড দ্য ইনডাইরেক্ট কজ অফ দ্য ট্রোজান ওয়ার। তাহলে তাকে মোস্ট বিউটিফুল বলা হচ্ছে, এই জন্য তাকে কী করা হচ্ছে? যে বলা হচ্ছে যে এই হেলেনের চিক দেওয়া হয়েছে, মানে এটা একটা ক্যারেক্টারের, মানে হেলেন সম্পর্কে একটা ক্যারেক্টারের মতামত, তাই তো? ওই অ্যাজ ইউ লাইক ইটেরই সে হেলেনকে কীভাবে দেখছে, যে হেলেনের মতো সে সুন্দরী, মানে এটা চিক মানে হচ্ছে সুন্দরীকে বোঝাচ্ছে, মানে গাল, চিক বলতে গাল বোঝাতো নাকি? তাহলে তাকে দেওয়া হয়েছে হেলেনের চিক। ক্লিওপাট্রাস ম্যাজেস্টি, ক্লিওপাট্রা আরেকটা ক্যারেক্টার, ঠিক আছে তো? এগুলো সবই হচ্ছে ইমাজিনারি ক্যারেক্টার, ফিকটিশাস ক্যারেক্টার। হ্যাঁ, দেখো এগুলো যদি তোমরা মুভি টুভি দেখতে, তাহলে এই যে ক্লিওপাট্রা, এটাকে দেখো ইজিপ্টের পাওয়ারফুল ম্যাজেস্টিক রানী, যেটা কুইন ছিল, তাই তো? এই যে এই কুইন, তাই তাকে বলা হচ্ছে ম্যাজেস্টি দান করা হয়েছে, এই ক্লিওপাট্রাস ম্যাজেস্টি তাকে দান করা হয়েছে। তারপরে আটালান্টাস বেটার পার্ট, মানে এগুলো আবার বিভিন্ন রাইটারের ক্রিয়েশন, কিন্তু আটালান্টাস বেটার পার্ট, এই আটালান্টাকে দেখা, আটলান্টা আমরা একটু দেখে আসি ক্যারেক্টারগুলো।
না এখানে তোমার এলাকার নাম হিসাবে আসতেছে, সিটি হিসাবে আসতেছে, আসলে তা না। হারিয়ে মানল। না এখানে দেখা যাচ্ছে না, ওটা দেখাতে পারলে ভালো হতো। যাই হোক, না এখানে সব সাহিত্য বাদ দিয়ে অন্য অন্য জিনিস চলে আসছে। আচ্ছা ধরে নাও যে এটা আর একটা উইমেন ক্যারেক্টার, যেটা তার বেটার পার্টস বলতে কি বোঝানো হচ্ছে? ভালো যে অংশগুলি। হ্যাঁ ভালো পার্ট, মানে একটা নারীর সুন্দর বডির যদি শেপ যদি বলি, তার বেটার পার্ট হিসাবে দেখানো হচ্ছে সেটা, মানে একটু বোঝে না ওগুলো কল্পনায়, হ্যাঁ ওটা অন্য আমি বলতে চাচ্ছি না। অ্যান্ড লুক্রেশিয়াস মজেস্টি, লুক্রেশিয়া নামে আরেকটা ক্যারেক্টার আছে, এটা অন্য একটা ড্রামার বা অন্য একজন রাইটারের, তার মডেস্টি। হ্যাঁ মডেস্টি বলতে কি কি বুঝি আমরা বলো? এক ধরনের ভাব গাম্ভীর্যতা, তাই না? তাহলে এইগুলো মিশিয়েই আসলে এই রোজালিনকে তৈরি করেছে শেক্সপিয়ার। মানে এটা বলতে পারি যে বিভিন্ন চরিত্রের, হ্যাঁ বিশেষ বিশেষ পার্টগুলো নিয়ে সেগুলো রোজালিনকে তৈরি করা হয়েছে শেক্সপিয়ারের দ্বারা। তার মানে বিউটিফুল, একই সাথে মডেস্ট। হ্যাঁ হচ্ছে ফর অল দিস ভালো কোয়ালিটিস, হ্যাঁ ফর অল দিস কোয়ালিটি শি ইজ দ্য মার্ক অফ এনভে অফ ইজার্ভিং ডিউক। তার মানে এই সকল কোয়ালিটির জন্য ডিউক কিন্তু তার হিংসা করেছে, তার আঙ্কেল, হু ফ্র্যাঙ্কলি কনফেসেস টু হিজ ডটার। দেখো তার সৌন্দর্যের কথা বলছে কি, শি ইজ সো সাটল ফর দি, হার স্মুথনেস, হার সাইলেন্স অ্যান্ড হার পেশেন্স স্পিক টু দ্য পিপল অ্যান্ড দে পিটি হার। হ্যাঁ তার স্মুথনেস মানে তার সৌন্দর্য, তার মডেস্টি, হ্যাঁ তার পেশেন্স, এগুলো তার পজিটিভ ক্যারেক্টার হিসেবে মানুষের কাছে যেন তার হয়ে কথা বলে, এই জন্য মানুষ তাকে খুব ভালোবাসে। তার মানে তাকে এইভাবে তৈরি করা হয়েছে। শি ইজ দ্য লাভ অফ অল আইজ, তাহলে সবাই তাকে ভালোবাসে। হ্যাঁ ইভেন হিজ ডটার সিলিয়া ইজ সো অ্যাটাচ টু রোজালিন দ্যাট হোয়েন রোজালিন ইজ ব্যানিশড বাই ডিউক ফ্রেডরিক, সিলিয়া স্কেপস উইথ রোজালিন টু দ্য ফরেস্ট অফ আর্ডেন। Again, Phoebe, to praises her looks highly, হ্যাঁ on seeing her in a man's disguise. ফিভিও তাকে পছন্দ করে ফেলেছে and falls in love with her. In fact, everything about Rosalind breathes of youth sweet at prime. তার মানে প্রাইম এজে, এই ইউথ বয়সে রোজালিন্ডের প্রত্যেকটা বিষয় যেন রোজালিন্ডকে কি করছে, রোজালিন্ডের সৌন্দর্যকে, তার মডেস্টিকে তুলে ধরছে। নেক্সট টু দ্য বিউটি অফ আর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তাহলে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের পরের বৈশিষ্ট্যটা হলো কি, হিজ ভিভাসিটি অর অবভিয়াস হাম্বল স্পিরিট। সে কিন্তু খুব বেশি উত্তেজিত বা এরকম কোনো মানুষ না, সে হিংসা বিদ্বেষ কিন্তু এখানে করেনি। হ্যাঁ সে তার ডিউক ফেডরিকের ব্যানিস্ট হওয়ার পর সে কিন্তু ওখানে প্রতিবাদ বা এরকম মানে দেখায়নি, তাই না? তাই বলছে তার মধ্যে ছিল কি ভিভাসিটি অ্যান্ড অবভিয়াস হাম্বলনেস। হাম্বলনেস মানে কি, মোটামুটি ভদ্রতা, নম্রতা, এরকম কিছু। হ্যাঁ ইজ দ্য মোস্ট ইমিডিয়েটলি অ্যাট্রাকটিভ কোয়ালিটি। শি ডেমনস্ট্রেট দিস থ্রু হার লয়্যালটি টু হার কাজিন সিলিয়া। হ্যাঁ সে সিলিয়ার সাথে কিন্তু খারাপ আচরণ করতে পারতো, যে আমার বাবাকে তোমাকে হচ্ছে, সে সেটা কিন্তু মানতে না পারতো। দো হার ফাদার হ্যাজ জাস্ট বিন এক্সাইল্ড, তার বাবাকে এক্সাইল করা হয়েছে, কিন্তু রোজালিন্ড ইজ উইলিং টু সে, এখানে সে হয়েছে দেখছো, উইলিং টু স্টে টু অ্যাকম্পানি হার কাজিন। এই একটু বানান টানগুলো ঠিক করে নিবা, হ্যাঁ এড়িয়ে যায় অনেক সময় লেখার পরে আবার কোথায় কি এড়িয়ে যায়। তাহলে সে তার কাজিনের সাথে থাকতে চেয়েছে। হাউএভার রোজালিন্ড মাস্ট ফেল টর্ন বিটুইন দ্য ফাদার শি লাভস অ্যান্ড দ্য আঙ্কেল হু চিটেড হিম আউট অফ হিজ থর্ন। ও এত ভুল হচ্ছে কী করে? হ্যাঁ তারপর হচ্ছে রোজালিন্ড মাস্ট ফেল টর্ন, মানে কি তার ভিতরে কিন্তু একটা কষ্ট অনুভূত হচ্ছে, যে একদিকে তার বাবা, আরেকদিকে তার আঙ্কেল তাকে চিট করেছে, হ্যাঁ আরেকদিকে বাবার থেকে দূরে আছে। হ্যাঁ এই সব কিছু মিলে সে মোটামুটি একদম, এই টর্ন মানে কি বলো তো, দুঃখ অনুভব করা নাকি, ব্যথাই, মানে ব্যথা অনুভব করা, কষ্ট অনুভব করা, দুঃখ বোধ করা, এটাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ বাট শি ডাজ নট শো অ্যানি বিটারনেস টুয়ার্ডস আর আঙ্কেল, কিন্তু এমন কোনো তিক্ততা সে দেখায়নি যাকে আমরা তাকে, মানে যে চরিত্রের মাধ্যমে আমরা তাকে বলতে পারি সে খারাপ, এমন কোনো খারাপ শব্দও সে তার আঙ্কেলের বিরুদ্ধে ইউজ করেনি। রোজালিন্ড অ্যান্ড সিলিয়া হ্যাভ বিন ইনসেপারেবল সিন্স দে ওয়ার ভেরি ইয়াং। রোজালিন্ড অ্যাকসেপ্টস দিস রোল রিগার্ডলেস অর অ্যাকসেপ্ট হিজ ওন ডিপ স্যাডনেস ওভার হার ফাদার্স ব্যানিশমেন্ট। হ্যাঁ সে কিন্তু তার বাবার, হ্যাঁ ব্যানিশমেন্টের কারণে সে দুঃখবোধ করছে, আর সিলিয়া বারবার তাকে হ্যাপি হতে বলতেছে, হ্যাঁ তাকে হাসতে বলতেছে, কিন্তু রোজালিন্ড পারছে না। কিন্তু আবার সে সিলিয়াকে ছেড়েও যাচ্ছে না, যেহেতু সিলিয়া তাকে খুব পছন্দ করে। সব কিছু মিলে সে দুইটা ভালোবাসার মধ্যে পড়ে মোটামুটি খুব কষ্টে ছিল। অন দ্য আদার হ্যান্ড রোজালিন্ডস উইথ, ও শিট, হ্যাঁ অন দ্য আদার হ্যান্ড রোজালিন্ডস উইট ইজ ভেরি হার, ওরে সি কী অবস্থা হয়েছে এগুলো। হ্যাঁ
কয়েকবার পড়ে এখন এগুলো ভুল স্যার এর জন্যই বলছিলাম স্যার এটা একটু করিয়ে দিতেন, ওখানে ঠিক অনেক আছে ঠিক আছে এরকম স্যার। আচ্ছা লেখার সময় যে মিস হয়ে যায় তো, আচ্ছা কয়েকবার এ তো দু একবার ইয়া করেছে তারপরে ভুলগুলো থাকে কি করে, হ্যাঁ হ্যাঁ ঠিক। আচ্ছা অন দ্য আদার হ্যান্ড রোজালিন্ডস উইট ইজ ভেরি শার্প অ্যান্ড শি প্রুভস হারসেলফ টু বি আ ফান অফ কম্প্যানিয়ন কাজিন অ্যান্ড ফ্রেন্ড টু সিলিয়া, হ্যাঁ আ ফান কম্প্যানিয়ন। তাহলে এত দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও সে কিন্তু মোটামুটি তার মডেস্টিটা হাম্বলনেসটাকে দেখিয়েছে, সে খুব বেশি উত্তেজিত হয়নি, সে ঠান্ডা মাথার মানুষ এইরকমভাবে একটা বলতে পারি। তাহলে এটা আরেকটা ক্যারেক্টার গেল। তাহলে ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে কি, প্রথমে দেখলাম কি সে হচ্ছে হিরোইন, তাই না, এখানে তাকে হিরোইন হিসেবে দেখানো হয়েছে এবং হিরোইনের যত ক্যারেক্টারের মানে বিউটি উইট এগুলো থাকে সেগুলো দেওয়া হয়েছে। তারপরে দেখলাম হাম্বলনেস। এরপর হচ্ছে রোজালিন্ডস লাভ, এবার লাভে চলে আসলাম। রোজালিন্ডস লাভ ইজ ইউনিক অ্যান্ড শি ইজ অ্যাজ মাচ অ্যান এক্সাম্পল অফ দোজ হুজ লট ইজ টু লাভ অ্যাট ফার্স্ট সাইট, হ্যাঁ, যাদের ভাগ্যেই রয়েছে যে তারা প্রথম দেখাতে প্রেমে পড়বে। অ্যাজ এনি ক্যারেক্টার ইন দিস কমেডি অফ রোমান্টিক প্যাশনস, হ্যাঁ, এই আরও যেহেতু দুই চারটা ক্যারেক্টার পেয়ার অফ কাপল রয়েছে বা কাপল রয়েছে পেয়ার রয়েছে, হ্যাঁ, তো তাদের সাথে দেখানো হয়েছে যে অন্যান্য ক্যারেক্টার যারা আছে তাদের মতোই তার কপালেও ওই লাভ অ্যাট ফার্স্ট সাইট দেওয়া হয়েছে। শি ইজ ইন্টেন্সলি অ্যান ইমোশনাল গার্ল অ্যান্ড ভেরি ডিপলি ইন লাভ উইথ অরল্যান্ডো। শি ফলস ইন লাভ উইথ হিম at the very outset, and when she tells him that he has overthrown more than his enemies, meaning that he has conquered her heart, চার্লসের সাথে যুদ্ধ করার পর, হ্যাঁ, অরল্যান্ডো মানে মনে হচ্ছে যেন কিছু মনেই করেনি, কিন্তু যখন সে প্রেমে পড়লো তখন মনে হলো যেন তার শত্রু তাকে কি করে ফেলেছে, কনকুয়ার করে ফেলেছে, এরকম আর কি। Again, the love that exists between Rosalind and Celia is more than sisterly love and does not undergo a bit change under the most depressing circumstances, হ্যাঁ, দুইজন একজন একজনকে এত ভালোবাসে যে কঠিন পরিস্থিতির মধ্যেও সিস্টারলি লাভ এটা বরং আরও ডিপ লাভে পরিণত হয়েছে। বলছে নেভার টু লেডিজ লাভ দে অ্যাজ ডু, এমন ক্যারেক্টার বলা আছে না যে দ্যাট ইজ হোয়াট দ্য রেসলার চার্লস রিপোর্টস টু অলিভার, হ্যাঁ, তাহলে চার্লসের মতে সিলিয়া এবং রোজালিন্ড একজন একজনকে এত ভালোবাসে যে এরকমটা আর কোনো লেডিকে দেখা যায়নি। আচ্ছা, এটা গেল তাদের লাভের বিষয়টা। এরপর হচ্ছে রোজালিন্ড ইজ অলসো সিন টু বি ভেরি সিম্প্যাথেটিক বাই নেচার, হ্যাঁ, সিম্প্যাথেটিক আর একটা বৈশিষ্ট্য, হ্যাঁ, সে দয়া মায়া দেখিয়েছে না, রোজালিন্ড ইয়ার প্রতি সিলভিয়াসের প্রতি তার করুণা হয়েছে, অরল্যান্ডোকে দেখে তার মায়া লেগেছে প্রথম দিকে, তাই না, সে তাকে ডিসিউট করার চেষ্টা করেছে যাতে সে চার্লসের সাথে যুদ্ধে না যায়, হ্যাঁ, এভাবে। তা বলছে রোজালিন্ড ইজ অলসো সিন টু বি ভেরি সিম্প্যাথেটিক বাই নেচার, দ্য রিসাইটাল অফ দ্য ফেট অফ দ্য ওল্ডসম্যান, তাই তো, ওল্ডসম্যান 3 sons, হ্যাঁ, ইন দ্য রেসলিং কন্টেস্ট ফিলস আর উইথ পিটি, হ্যাঁ, এমনকি প্রথমেই আমরা দেখেছি যে যখন চার্লসের সাথে যুদ্ধ করতে আসলো একটা ওল্ড ম্যানের 3 জন ছেলে, তাদেরকে মোটামুটি হাড় গুড় ভেঙে পাঠায় দিল চার্লস, হ্যাঁ, সেটাকেও কিন্তু সেটাতেও মোটামুটি সে একটু কষ্ট পেয়েছে। ইভেন হার হার্ট গোজ আউট ইন সিম্প্যাথি টু অরল্যান্ডো when Orlando is going to enter into a wrestling contest against Charles. She thinks that Orlando will be defeated by Charles and tries to dissuade him from fighting against the court wrestler Charles. Dissuade করতেছে। But when her appeal is unsuccessful, she gives him word of encouragement which must have contributed largely toward his success. হ্যাঁ, তাকে যখন ডিসিউড করতে না পারলো তখন অন্তত তাকে সাহস জুগিয়েছে, হ্যাঁ, যাতে এই সাহসের কারণে হয়তোবা আমাদের অরল্যান্ডো জিততে পেরেছে। হ্যাঁ, কীভাবে সাহস দিয়েছে? শি সেইজ টু হিম দ্য লিটল স্ট্রেংথ আই হ্যাভ আই উড ইট ওয়ার উইথ ইউ, হ্যাঁ, যে আমার গায়েও যে শক্তিটুকু আছে অল্প, সেটাও আমি আশা করি যাতে এটা তোমার হয়ে যায়, হ্যাঁ, যদি তোমার হতো তাহলে ভালো হতো, এরকম আর কি বলে। হাউএভার অরল্যান্ডো উইন্স উইথ হিজ আনপ্যারালাল স্ট্রেংথ অ্যান্ড রোজালিন্ড ফলস ইন লাভ উইথ হিম অ্যান্ড গিভস হিম হার, দেখো, চেইন অ্যাজ এ টোকেন অফ লাভ, হ্যাঁ, টোকেন অফ হার লাভ হার, হ্যাঁ, ফর হিম, এই জায়গাতে দেখো। ইন দ্য ফরেস্ট শি ইজ ইন সিম্প্যাথি উইথ অল দ্য লাভার্স, এমনকি অন্যান্য লাভার্সদের সাথেও সে সিম্প্যাথি গ্রো করেছে, বিশেষ করে সিলভিয়াস। ব্রিংস অ্যাবাউট দ্য ইউনিয়ন অফ ডিফারেন্ট পার্টস, এবং শেষ পর্যন্ত সবাইকে মিলিয়ে দিয়েছে। দ্য পার্ট দ্যাট রোজালিন্ড প্লেস ইন দ্য ফিবি সিলভিয়াস এপিসোড রিভিলস এগেইন হাউ শি অ্যাপ্রিসিয়েটস দ্য ফিলিংস অফ আদার্স, ইজিলি সিম্প্যাথাইজেস উইথ দ্য ট্রু লাভার হুজ লাভ ইজ নট রেসিপ্রোকেটেড বাই আ ককেটিশ গার্ল whom she humiliates and finally brings to her senses. এই কাকে ককেটিশ গার্ল বলা হচ্ছে এখানে বলো তো?
ফিবি। ফিবিকে, হ্যাঁ, যে এরকম একজন ট্রু লাভারকে সিম্পাথাইজ করছে না, হ্যাঁ, তার কথা মানছে না এরকম। অ্যাকচুয়ালি শি ফিলস হ্যাপি ইন দ্য হ্যাপিনেস অফ আদার্স, হ্যাঁ, এই জন্য সিম্প্যাথেটিক বলাচ্ছে। হাউএভার ইট ইজ ট্রু দ্যাট রোজালিন্ড হ্যাজ বিন অ্যাকিউজড অফ ট্রিটিং ফিবি হার্শলি, তার সাথে একটু রুক্ষ ব্যবহার করেছে। হার ফাদার উইথ ক্যাজুয়াল ডিফারেন্স, এমনকি তার বাবার সাথেও একটু ডিফারেন্স, মানে কিছুটা ইনডিফারেন্ট ছিল। অফ আনমেইডেনলি ড্যালি উইথ দ্য জোক অ্যাবাউট হর্নস, এবং অরল্যান্ডোর সাথে কথাবার্তায় বা হচ্ছে তোমার টাস্টনের সাথে কথাবার্তায় কিছু আনমেইডেনলি চরিত্র দেখিয়েছে, কিন্তু তারপর এগুলো হচ্ছে ইয়েট সো ট্রিফলিং আর দিস দ্যাট ইভেন দে আর ট্রু দে মিয়ারলি হেল্প টু কমপ্লিট হার হোলনেস। কিন্তু এইগুলো খুব একটা চোখে পড়ার মতো না, বরং এইগুলো তাকে আরও বেশি তার চরিত্রকে মানে কমপ্লিট করতে সাহায্য করেছে, টু মেক হার আ ক্রেডিবল হিউম্যান বিং। যদি সব কিছু ভালোই দেখানো হয় তাহলে তাকে ফেরেশতা মনে হবে নাকি, তাকে তো আর মানুষ মনে হবে না। তাই মানুষ হিসাবে তার ভিতরে কিছু ট্রিফলিং দেখিয়েছে, তাই তো, যেগুলো হয়তো বা তাকে একজন কমপ্লিট মানুষ হিসাবে তুলে ধরতে সাহায্য করেছে। তাহলে এটা গেল কি সিম্প্যাথেটিক বৈশিষ্ট্য, হ্যাঁ, কার কার প্রতি সিম্প্যাথেটিক দেখিয়েছে। এরপর এগেইন রোজালিন ডেমনস্ট্রেট বোথ উইট অ্যান্ড ইনজিনিউটি, এটা বড় ধরনের ক্যারেক্টার, যে সে খুব বুদ্ধিমত্তার সহিত কাজ করেছে। হোয়েন সে ডিসাইডস টু ডিসগাইজ হারসেলফ অ্যাজ গ্যানিমিড আ ইয়ং জেন্টেলম্যান, তাই তো, সেক্ষেত্রে সে খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। শি স্কেপস উইথ সিলিয়া হু ইজ ডিসগাইড অ্যাজ আ শেফার্ডেস। রোজালিন ডিসগাইজ ইজ সো পারফেক্ট দ্যাট অরল্যান্ডো ইভেন হার ফাদার ক্যান নট রিকগনাইজ হার, দেখতে পাইনি, মানে বুঝতে পারিনি না। ইভেন হার সেলফলেস নেচার ইজ সিন হোয়েন শি লং উইথ সিলি অ্যান্ড টাস্টন মেক আ জার্নি, শি অ্যালং উইথ সিলি অ্যান্ড টাস্টন মেক আ জার্নি টুয়ার্ডস দ্য ফরেস্ট অফ আর্ডেন। এখানে আমি মেক্স আ জার্নি, অ্যালং উইথ ব্যবহার করা হয়েছে। Then she becomes extremely wary, but her new role as a Ganymede helps her keep her focus off her own problems. মানে কি, সে যেহেতু গ্যানিমিড হিসাবে একটা বয় হিসাবে আছে, অর্থাৎ একজন লেডি হিসাবে বা মেয়ে হিসাবে তার যে সমস্যাগুলো সেগুলোকে ফোকাস না করে সে তার রোলটাকে সুন্দরভাবে পালন করেছে। অ্যান্ড ফোকাস ইজ অন দ্য নিডস অফ আদার, এবং বিশেষ করে সে অন্যের প্রয়োজনকে বেশি গুরুত্ব দিয়েছে। দিয়ে এইখানে কিছু দেখানো হয়েছে, একটা কোটেশন দেওয়া হয়েছে। আই কুড ফাইন্ড ইন ডিসগ্রেস মাই ম্যানস অ্যাপারেল অ্যান্ড টু ক্রাই লাইক এ ওম্যান, হ্যাঁ, যে এই যে ম্যানসের পোশাক পরে, হ্যাঁ, আমি মানে যেভাবে আছি এখানে আমার কাছে ডিসগ্রেস মনে হচ্ছে, হ্যাঁ, যে আমি আমার উইমেনহুডটাকে কেন ঢেকে রাখছি, এই জন্য একজন উইমেন হিসেবে আমার কান্না করতে ইচ্ছা করতেছে, মানে আমি একজন উইমেন বৈশিষ্ট্য নিয়ে থাকতে চাই। বাট আই মাস্ট কমফর্ট দ্য উইকার ভেসেল অ্যাজ ডাবলড অ্যান্ড হোজ অর টু শো ইট সেলফ কারেজাস টু পেটিকোট, হ্যাঁ, কারণ কি এখানে দেখানো হচ্ছে আমার কাছে যখন একটা, আমি হচ্ছে উইকার ভেসেল, মানে কি আমার বডিটা হচ্ছে উইক কারণ আমি একজন উইমেন, কিন্তু আমার সাথে আমি গ্যানিমিড হিসাবে আমার কাছে যে হুজ আছে, আমার যে ডাবলেট আছে, এগুলো বুঝো তো, এগুলোর মিনিং কি? এই যে ডাবলড অ্যান্ড হুজ কি জিনিস, দেখেছ? জানো না তোমরা? তাহলে ভিডিও ক্লাসগুলো দেখো নি, কারণ ওখানে আমি তো ইন্টারনেট থেকে দেখিয়েছি। ফাঁকি দিও না, ধরা খেয়ে যাবা, হ্যাঁ। ইমেজ দেখি, এই যে এই জাতীয় পোশাক, হ্যাঁ, এটাই মনে করো যে আমাদের রোজালিন্ড, এই যে পোশাকটা, এটা হচ্ছে ডাবলড, আর এইখানে রয়েছে দেখো হোজ। আচ্ছা, এখানে তো অন্য কিছু চলে আসলো, আর মিনিংয়ে যায় দেখি আরও। এই যে স্টকিংস, মোজা, লম্বা মোজা পরে তখন সময়ে, দেখো আমার ওই ক্যারেক্টারটা দেখি একটু, পা দেখতে পেলে ভালো হতো। এই যাই হোক, এরকম ছোট শর্ট প্যান্ট পরে আর এতদূর পর্যন্ত মোজা, হ্যাঁ, ফুল বডিতে নাই, হ্যাঁ, আমি একটু দেখি তো। শুনতে পাচ্ছ আমার কথা নাকি অবস্থা বলো? এখনই কেটে যাবে, আমি আবার লিঙ্ক শেয়ার করবো, হ্যাঁ। জি স্যার, শুনতে পাচ্ছি। এই যে এই পর্যন্ত মোজা পরে আছে, হ্যাঁ, আর এটা হচ্ছে ডাবল। এই যে ড্রেসটা, তুমি মিউট রাখো, ওকে। তাহলে এই যে এগুলো পরে আছে তার ভিতরে যে উইমেনিশ ক্যারেক্টার,
তাহলে এখানে যেটা দেখানো হলো যে তার সমস্যা হচ্ছে মানে ছেলে হিসাবে তাকে অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে, কিন্তু সেই দায়িত্বগুলো হয়তো বা তার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু তারপরও নিতে হচ্ছে। তাই বলছে কি দেখো, যে আমার উইকাল ভেসেলকে কমফোর্ট করতে হচ্ছে, সান্ত্বনা দিতে হচ্ছে, যেহেতু আমার কাছে পেটিকোটের থেকে এই যে ডাবলস এবং হুজ হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, টু শো দেখো ইটস সেলফ কারেজাস টু পেটিকোট। পেটিকোট বলতে নারী বা এই জাতীয় কোনো ফেমিনিজমের বিষয় বোঝাচ্ছে, ফেমিনিস্টিক আইডিয়ালকে বোঝাচ্ছে। দেয়ার ফর কারেজ মাই হার্ট টু গুড এলেনা। হ্যাঁ, অতএব দেয়ার ফর কারেজ মাই হার্ট টু গুড এলেনা, এলেনাকে সাহস যোগাচ্ছে। এইভাবে রোজালিন নট অনলি সারভাইভস বাট অলসো থ্রাইভস থ্রু হার ডিফিকাল্টিস। শুধু টিকে থাকা না, বরং সে আরও থ্রাইভ এবং সারভাইভের মধ্যে পার্থক্য হলো, থ্রাইভ মানে কি, থ্রাইভ মিন্স সমস্যার মধ্য দিয়ে টিকে থাকা, হ্যাঁ সারভাইভ। আর থ্রাইভ মানে হচ্ছে সমস্যা কাটিয়ে উন্নতি করা। তাই বলছি কি দেখো, যে সে শুধু টিকেই যায়নি, বরং থ্রাইভস থ্রু হার ডিফিকাল্টিস উইথ হার উইজডম অ্যান্ড উইচ। দ্য ব্রাইটনেস অফ হার ইন্টালেক্ট হ্যাজ ইমপ্রেসড ইটসেলফ আপন ডিউক ফ্রেডরিক। তাই তো, ডিউক ফ্রেডরিকে পর্যন্ত ইমপ্রেস করে ফেলেছে। অ্যান্ড হি সেইজ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন্টু দ্য হার্ট অফ হিজ ডটার সাম পার্ট অফ দ্য এনভে হুইজ নজ অ্যাট হিজ ওন ব্রেস্ট। হ্যাঁ, দেখো কী বলছে, শি রোবস অফ দি দাই নেম অ্যান্ড দাউ উইল্ড শো মোর ব্রাইট অ্যান্ড সিন মোর ভার্চুয়াস হোয়েন শি ইজ গান। সে চলে যাওয়ার পর তোমাকে আরও বেশি ব্রাইট এবং ভার্চুয়াস মনে হবে, অতএব তোমার তার সাথে থাকা উচিত না। এগুলো মানে কি, ডিউক ফ্রেডরিক নিজেও ইমপ্রেসড হয়েছে তার পজিটিভ ক্যারেক্টারিস্টিক্স দ্বারা। অ্যাবভ অল, তারপরে সবচেয়ে মূল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, অ্যাবভ অল আন্ডার হার ভেরি লাইটনেস অফ হার্ট অ্যান্ড অ্যাপারেন্ট রেকলেসনেস দেয়ার লাইজ আ ফান্ড অফ সাউন্ড ইন্টেলিজেন্স। দেখো, অ্যান্ড কমন সেন্স, এগুলো হচ্ছে আরেক বৈশিষ্ট্য। কিছু কমন সেন্সের ব্যাপার কিন্তু তার ক্ষেত্রে ঘটেছে, ঠিক আছে, কমন সেন্স। শি ডিসাইসিভলি বাইজ দ্য কটেজ অ্যাট দ্য এজ অফ দ্য উডস, যেগুলো প্রয়োজন না আফটার অ্যারাইভিং অ্যাট দ্য ফরেস্ট অফ আর্ডেন। অতএব এটা তার কমন সেন্সের একটা প্রমাণ। ব্যানিশমেন্ট মে হ্যাভ ডিজিলিউশন সাম অফ লেজার স্ট্রেংথ, বাট রোজালিন টেক্স চার্জ অ্যান্ড মেক্স দ্য বেস্ট অফ আ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। হ্যাঁ, she finds shelter and food for herself and her companions. Again, though she falls many fathom deep in love with Orlando, অরল্যান্ডোর সাথে সে গভীর প্রেমে পড়ে গেল, and not lacking in sympathy for all the petty foolish that lovers commit, এবং অরল্যান্ডোর কিছু কিছু পেটি বা ফুলিশ অ্যাক্টিভিটির জন্য তার প্রতি যে সিম্প্যাথি ল্যাক হবে তা কিন্তু না, বরং সেগুলোর জন্য সে বোধ করেছে। হ্যাঁ, she can utter the maxims of common sense, সে আবার কমন সেন্স দেখিয়েছে, একদম প্রেমে পড়ে গিয়ে সে পাগল হয়ে যায়নি। হ্যাঁ, শি ক্যান টেক অ্যান এক্সটার্নাল ভিউ অফ আর ওন ফিলিং, সে তার নিজের ফিলিংটাও কেমন হতে পারে সেটা সে দেখেছে এবং সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এই জন্য সে কি অরল্যান্ডোকে একসময় বলেছে যে ম্যান হ্যাভ ডাইড অফ ফ্রম টাইম টু টাইম, বলছে মানুষ মরে কিন্তু ওর্মস হ্যাভ ইটেন দেম, হ্যাঁ পোকামাকড়ও মৃত্যুর পর সবাইকে খেয়ে নিয়েছে, বাট নট ফর লাভ, কিন্তু ভালোবাসার জন্য কেউ মরেনি। অতএব ভালোবাসার জন্য পাগল হয়ে যেতে হবে এমনটা না। হ্যাঁ, প্রেম থাকবে, এটা একটা ইনস্টিংক্ট, এটা একটা ফিলিং, এটা থাকবে, কিন্তু তাই বলে মানুষের জন্য আত্মহত্যা করবে, মারা যাবে, হ্যাঁ, এবং পোকামাকড় তাকে খেয়ে শেষ করে ফেলবে, এটা তো হতে পারে না। তো এতটা বোকা হওয়া যাবে না। হ্যাঁ, সেটা সে অরল্যান্ডোকে বলেছিলাম, এটাকে একটা কমন সেন্সের প্রমাণ, তাই না। ফুল অফ সেন্টিমেন্টস অ্যাজ শি ইজ উইদাউট সেন্টিমেন্টালিটি। সেন্টিমেন্ট হয়তো বা তার ভিতর থাকলেও একদম সেন্টিমেন্টাল না, পাগল না, তার ভিতরেও সেন্টিমেন্ট আছে। হ্যাঁ, কিন্তু দেখাচ্ছে যে এই সেন্টিমেন্টালিটি যেটা বলা হয় এই জায়গাগুলোতেও তার ল্যাক নেই। বলছে অনলি টু সিলিয়া ডাজ শি ডিসক্লোজ অল হার টেন্ডারনেস অ্যান্ড লাভার। হ্যাঁ, একমাত্র সে শুধুমাত্র সিলিয়ার কাছেই তার দুঃখের কথা, তার গোপন কথা, তার মানে উইকনেসের কথা বলেছে, আর কারো কাছে বলেনি। অ্যান্ড অনলি টু অরল্যান্ডোর কাছেও পরবর্তীতে বলেছে হোয়েন শি ইজ ডিসগাইজড অ্যান্ড ডাজ শি প্লে দ্য সসি ফরওয়ার্ড বয়। হ্যাঁ, দুষ্ট ফরওয়ার্ড বয় হিসাবে সে কিন্তু অরল্যান্ডোর সাথে কী করেছে, জাস্ট একটা গেম খেলেছে। ইন দিস গাইজ হোয়াইল টিচিং হিম টু উ অ্যান্ড টেস্টিং হিজ লাভ, শি অ্যাট দ্য সেম টাইম গিভস হিম লেসন ইন প্রুডেন্স। সে হয়তো বা তাকে প্রেমের অভিনয় করতেছে, কিন্তু তারপরও তার মধ্য দিয়েও সে তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, বরং তাকে কিছু বুদ্ধিভিত্তিক শিক্ষাও দিয়েছে। অ্যান্ড ডিরাইভ ফ্রম আর অবজারভেশন অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হিউম্যান নেচার, কারণ এই প্রুডেন্সগুলো সে পেয়েছে পৃথিবীর মানুষ এবং হিউম্যান নেচারকে অবজার্ভ করার মাধ্যমে। যেমন এখানে কিছু বৈশিষ্ট্য, যেমন হচ্ছে নো অরল্যান্ডো মেন আর এপ্রিল হোয়েন দে উ, যখন তারা প্রেম করে তখন তারা হয় বসন্তের মতো, এপ্রিলের মতো। ডিসেম্বর হোয়েন দে আর উইড, বিয়ে করার পর ডিসেম্বর হয়ে যায়। অ্যান্ড মেইডস আর মে হোয়েন দে আর মেইডস, কিন্তু অন্যদিকে মেয়েরা হচ্ছে কি, যখন তারা মেইড তখন তারা হচ্ছে মেয়ে। বাট দ্য স্কাই চেঞ্জেস হোয়েন দে আর ওয়াইফস, কিন্তু তাদের
আকাশ চেঞ্জ হয়ে যায়, বসন্তের আকাশ চেঞ্জ হয়ে যায় যখন তারা বিয়ে করে। তার মানে কি, এপ্রিলের সময় ছেলেরা খুব উত্তেজিত থাকে, ডিসেম্বরে গিয়ে ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, কিন্তু উল্টা ঘটে মেয়েদের ক্ষেত্রে, যে তাদের বিয়ে করার পরেই তাদের জীবনটা কী করতে হয়, ব্যস্ততায় ভরে যায়। হ্যাঁ, তাই বলছে দ্য স্কাই চেঞ্জেস ওয়েন দে আর ওয়াইফস, ওয়াইফ হওয়ার পর তাদের আকাশ চেঞ্জ হয়ে যায়, পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তো এখানে সেই বিষয়গুলো দেখানো হচ্ছে, এগুলো প্রমাণ করে যে সে কিছুটা হলেও অনেকটা কি বলবো, ইন্টেলিজেন্স। হ্যাঁ, এইটা। However, it is not clear why Rosalind maintains her disguise as long as she does in the play. হ্যাঁ, তবে একদম প্লের শেষ পর্যন্ত তাকে কেন ডিসগাইজ বোধে থাকতে হবে, তা সেটা আমরা জানি না। কারণ কি, বাট পারহ্যাপস ইট ইজ দ্য ডিসগাইজ হুইচ প্রোভাইডস আর অপরচুনিটি টু টেস্ট অরল্যান্ডো। হতে পারে যে সে এতদিন পর্যন্ত ডিসগাইজটা রেখেছে পরিস্থিতিটা বোঝার জন্য, বিশেষ করে অরল্যান্ডোকে টেস্ট করার জন্য, অ্যান্ড সি ইফ হি ট্রুলি লাভস হার, অথবা সত্যিই অরল্যান্ডো তাকে ভালোবাসে কিনা এটা প্রমাণ করার জন্য। She definitely possesses strength of character to be able to keep up this guise in the presence of someone who she really loves. এই জায়গায় মানে লিখতে গিয়ে এই লাভার শব্দটা লিখতে লিখতে লাভ পর্যন্ত আরটা চলে এসেছে। হ্যাঁ, এরকম কয়েক জায়গায় একটু হার টেন্ডারনেস। আচ্ছা, বলছে অনলি সিলিয়ার ডাজ শি ডিসক্লোজ অল হার টেন্ডারনেস অ্যান্ড লাভ। আরে এতগুলো ভুল এটাতে। স্যার ক্লাস শেষে আগের পিডিএফ এর জায়গায় যদি এই পিডিএফটা একটু অ্যাটাচ করে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, আমি এটা করে দিব, আমি চেঞ্জ করে দিব। না, এটা তো ভুল দেখতেছি, বেশ কিছু হয়েছে। আচ্ছা, আমি আরেকবার একটু স্ক্যান করব। না, এত ভুল থাকার তো কথা না, এগুলো কীভাবে হয়ে গেল। ওকে, যাক। শি অলসো ডেমনস্ট্রেট পেশেন্স, ইট উড হ্যাভ বিন সো ইজি ফর হার টু রিভিল হারসেলফ টু অরল্যান্ডো সুনার দ্যান শি ডাজ। হ্যাঁ, বাট শি ওয়েটস আনটিল দ্য রাইট টাইম। হ্যাঁ, সে বুঝতে পেরেছে আমার রাইট টাইম কখন, তার আগ পর্যন্ত নিজেকে প্রকাশ করা যাবে না। ফাইনালি শি অর্গানাইজেস আ কোয়াড্রুপল ওয়েডিং ফর সিলিয়া হারসেলফ অ্যান্ড টু আদার কাপলস ইন দ্য মিডল অফ আ ফরেস্ট হুইচ ক্যান নট ইভেন বিন অ্যান ইজি টাস্ক। এটাও আবার সহজ কাজ ছিল না, যে তার কাজটা করতে সক্ষম হয়েছে। মানে মোটামুটি রোজালিন্ড সেন্টার ক্যারেক্টার হিসাবে দেখানো হয়েছে এবং তার বিশেষ কিছু বৈশিষ্ট্য আনা হয়েছে। সুতরাং দাস আন্ডার দ্য অ্যাবভ ডিসকাশন ইট ইজ এভিডেন্ট দ্যাট favored with youth, beauty, intelligence, wit and depth of feeling, Rosalind is one of Shakespeare's most appealing creations. She has indeed been frequently regarded as the ideal romantic heroine, very warm and very human, and in a good production she dominates that stage. সে স্টেজকে ডোমিনেট করতেছে, মানে এই নাটকটা যারা দেখবে তারা বুঝতেই পারবে এখানে রোজালিন্ড হচ্ছে সবচেয়ে ডোমিনেটিং ক্যারেক্টার। অলদো এই ডোমিনেটিং মানে আবার ওই মানে একদম অন্যের উপরে অথরিটি টাইপ এমনটা না, মানে অন্যের থেকে উজ্জ্বল, মানে অনেকটা অন্যের থেকে সিগনিফিক্যান্ট। Although she is born with a silver spoon in her mouth, she is sympathetic and democratic in her dealing with others. হ্যাঁ, সিলভার স্পুন মানে কি, সে অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলিতে বা রাজ পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও সে কিন্তু ডেমোক্রেটিক। সো আ ফেমাস ক্রিটিক নেমড মিসেস জেমসন herself elucidated the point that though Rosalind is a princess, she is a princess of Arcadia. Even according to Hazlitt, Rosalind's character is made up of sportive gaiety, natural tenderness. Her tongue runs faster to conceal the pressure at her heart. হ্যাঁ, মানে তার হার্ট কী করছে, লুকিয়ে রাখছে, তার মানে টাং লুকিয়ে রেখেছে তার হার্টকে, মানে যাতে সে প্রকাশ করতে পারে, নিজেকে খুব কন্ট্রোল করেছে, নিয়ন্ত্রণ করেছে। এই ক্ষেত্রে তার বিশেষ কিছু বৈশিষ্ট্য দেখানো হয়েছে। তবে এই যে কোটেশন দিলাম দুটা কিন্তু অবশ্যই ইউজ করবা যদি এই প্রশ্নটা আসে, এবং এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেকেন্ড কোশ্চেন হিসাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হলো মোটামুটি আমাদের বিষয়, যে টেক্সটের উপর ভিত্তি করেই কিন্তু আমরা এই আলোচনাগুলো করেছি। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছো। কি বোঝা গেছে বলো? জি স্যার। জি স্যার। স্যার আচ্ছা, এটাকে আচ্ছা আমি পুরো কোশ্চেন 3টা আবার একটু স্ক্যান করব, করে যদি আরও কোথাও ভুল থাকে সেটা আমি দেখব। ওইটা মনে হয় বাদ পড়ে গেছিলো লেখার পর স্ক্যান করতে নাকি, যাই হোক, মানে দ্রুত লিখতে হয় তো, টাইপ করতে গিয়ে দেখাচ্ছে অনেক সময় এদিক ওদিক হয়ে যায়। তো এটা মনে হয় কোনোভাবে বাদ পড়ে গেছে, মানে এতটা ভুল তো থাকার কথা না, 2-1টা থাকতে পারে, যেটাতে একটু বেশি দেখলাম। আচ্ছা, তো ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই উপরের 2টা পড়লে আশা করি 3rd নম্বর কোশ্চেনটাও বুঝতে পারবা। 3rd নম্বর কোশ্চেনে কি এরকম কোনো সমস্যা আছে বেশি? পড়েছো তোমরা নাকি পড়োনি? না স্যার, 3 নম্বর প্রশ্ন পড়তে পারোনি? আচ্ছা, তো যাও তাহলে একটু পড়ে নিও। তাহলে এখানে মোটামুটি যে কোশ্চেনগুলো দিলাম অবশ্যই একটু ভালো করে পড়বা। আর
যেগুলো 2022 এসেছে সেগুলো তো পড়ার দরকার নেই, ওগুলো দিয়েও নাই আমি, যেগুলো দিয়েছি সেগুলো একটু পড়ে রেখো, হ্যাঁ। তবে প্রথম 3টা খুবই গুরুত্বপূর্ণ, এই 3টাকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা। আচ্ছা, তো এখন তোমাদের কাজ হলো, যেহেতু আমি প্রশ্নগুলো পড়াই দিলাম, নেক্সট হচ্ছে যে তোমরা আর্মস অ্যান্ড দ্য ম্যানের ভিডিও ক্লাসগুলো একটু দেখে নিবা। এই কয়দিন যেহেতু পূজা বা এর জন্য ছুটি দিচ্ছি 3-4 দিন, তোমাদের পরবর্তী ক্লাস হচ্ছে, তোমাদের তো রবি মঙ্গল বৃহস্পতিবার ক্লাস নেওয়া হয়, তাই না? না, শনি সম্বুধ, না স্যার, শনি শনি সম্বুধ। তাহলে হয়তোবা নেক্সট ক্লাস তোমাদের সাথে আমার হবে এখানে 14 তারিখ, হ্যাঁ। আগামীকালকে ছুটি থাকলো, একবারে সোমবারে তোমাদের সাথে আমার কথা হবে, ওকে। আসলে ধৈর্য ধরে তোমরা একটু আর ক্লাসগুলো ঠিক আছে। নিয়মিত করো, হ্যাঁ, একটু করো। সুযোগ আছে ভালো করার, একদম যে সময় নিয়ে তা না। আমি যেটুকু দেওয়ার চেষ্টা করেছি দেওয়ার, এখন বাকিটা তোমরা কতটুকু সদ্ব্যবহার করতে পারবা তার উপরে তোমাদের রেজাল্ট ডিপেন্ড করবে। দেখো, একজন প্রায় 40+ স্টুডেন্টের মধ্যে তোমরা ক্লাসে আসো মাত্র 9 জন, হ্যাঁ, এটা খুবই ডিপ্রেসিং। অনেকের মনে হলো এটা প্রয়োজন নেই, এখন জানি না, হয়তো রেকর্ড ক্লাসও দেখে নিতে পারে। তবে যেহেতু আমি আগেও এই বিষয়টা বলেছি, হ্যাঁ, যে অনেকে দেখাচ্ছে যে এই জন্য ফিয়ের ব্যাপারটা আমি খুবই চাপাচাপি করেছি, যে এই টাকার শোকটা যেন অন্তত ক্লাসে নিয়ে আসার চেষ্টা করে, হ্যাঁ। তো আমি এখানে স্ক্রিনশট দিয়ে রাখলাম কারা আজকে উপস্থিত ছিলাম। বাকি যারা উপস্থিত থাকেনি আমি কিন্তু রেগুলারলি মিস করলে আমি গ্রুপ থেকে আউট করে দিব। আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো মতো সময় কাটাও আর পড়াশোনা করো, ওকে। ওকে, বাই। আসসালামু আলাইকুম স্যার।